আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। কথা শুনতে পাচ্ছেন কিনা এবং সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন আর ফ্রেন্ডদেরকে মেনশন দিবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। গুচ্ছ ইউনিভার্সিটিগুলোর জন্য যেই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে, লাস্ট গুচ্ছের মধ্যে যেই টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে ওই টপিকগুলো কভার করার ট্রাই করবে এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো নেক্সটে কীভাবে আসতে পারে একদম ডিটেলস আমরা শেষ করার ট্রাই করব। আপনারা যারা যারা এখনও ক্লাসে জয়েন হন নাই, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন আর ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবেন। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেয়ার দিতে মানে শুরু করে দিতে পারি। আপনারা কি ক্লাসটা শেয়ার দিয়েছেন? যারা দেন নাই কষ্ট করে একটু দিয়ে দেন আর আপনার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারেন। অল ওকে, আমরা ক্লাসটা শুরু করে দিই তাহলে, কেমন? 9টা 2 বেজে গেছে। ওকে, চলুন একটা প্রশ্ন দিয়ে আমরা ক্লাসটা শুরু করি। প্রশ্নে কি বলছে দেখেন, কোনো একটি লবণের দ্রবণে যদি তুমি বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করো তাহলে সাদা অধক্ষেপ পাওয়া যায়। এটা দুইটা টপিক মিলে একটা প্রশ্ন হয়েছে। তারপরে বলছে যা HCl এর সাথে বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে দ্রবীভূত হয় না, লবণটি শিখা পরীক্ষায় হলুদ বর্ণ প্রদর্শন করে। তাহলে দেখো, একটা পার্ট আমার আয়ন শনাক্তকরণ থেকে, আরেকটা পার্ট আমার শিখা পরীক্ষা থেকে। এই যে দেখো, শিখা পরীক্ষায় কি বর্ণ প্রদর্শন করে? হলুদ বা ইয়েলো। ওকে, এবং বলছে সেটা কি? বেরিয়াম ক্লোরাইডের সাথে সাদা অধক্ষেপ সৃষ্টি করে। বেরিয়াম ক্লোরাইডের সাথে সাদা অধক্ষেপ সৃষ্টি করে এবং যা HCl এর সাথে কি হয় না? HCl এর সাথে দ্রবীভূত হয় না। কথাটা বুঝতে পারলা? HCl এর সাথে দ্রবীভূত হবে না। ওকে, এখন প্রথমে আমার শিখা পরীক্ষায় কে কীরকম বর্ণ প্রদর্শন করে সেটা জানা লাগবে। শিখা পরীক্ষায় হলুদ বর্ণ প্রদর্শন করে কে? মনে আছে? সোনালী হলুদ, সোডিয়াম। আচ্ছা, শিখা পরীক্ষায় কে কী বর্ণ প্রদর্শন করে সেটা শিখাই দেব। আমরা সোডিয়াম কিভাবে লেখে? সোডিয়াম, এটা একদম ইজি। সোডিয়াম কি বর্ণ প্রদর্শন করে? সোনালী হলুদ। সোনালী হলুদ, সোনালী হলুদ, তাই তো? তাহলে আমার সোডিয়াম যে ধাতুটা আছে সেটা শিখা পরীক্ষা সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে, এটুকু আমি বুঝলাম। তাহলে এখানে যেই যৌগটা বা যে লবণটা থাকবে সেটা অবশ্যই কার? সোডিয়ামের। তাহলে দেখো, আর কিচ্ছু জানা লাগবে না, সোডিয়াম আমার আইডেন্টিফাই হয়ে গেল। কিন্তু অপশনে দেখো আমার ভাইয়া, সোডিয়ামের যৌগ কয়টা আছে? 2টা। সোডিয়ামের যৌগ কয়টা আছে? 2টা আছে সোডিয়ামের যৌগ। এখন কথা উত্তর কোনটা হবে? তাহলে সোডিয়াম আমি আইডেন্টিফাই করছি যে আমার সোডিয়ামের একটা কিছু হবে, কিন্তু এখানে আছে সালফেট, এখানে আছে নাইট্রেট। এখন সালফেট হবে নাকি নাইট্রেট হবে সেটা কিভাবে বুঝবো? তোমাদের কি মনে আছে? সালফেট এবং কার্বনেট, এই দুইটা যৌগ আমরা কি দিয়ে আইডেন্টিফাই করতাম? বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট দিয়ে আমি কি আইডেন্টিফাই করতাম। উভয় ক্ষেত্রে এখানে কি তৈরি হইতো? সাদা অধক্ষেপ তৈরি হইতো। যেহেতু আমি বেরিয়াম ক্লোরাইড দিছি তাহলে এখানে কি তৈরি হবে? বেরিয়াম সালফেট। আর এখানে কি হবে?
বেরিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট তৈরি হবে। ক্লিয়ার? পরে বলছে যদি HCl এর সাথে যোগ করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, তখন কি হবে? যেটা সালফেট সেটা কি হবে না, দ্রবীভূত হবে না। আর যেটা কার্বনেট সেটা HCl এর সাথে বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড ফর্ম করবে। যদি কার্বন ডাই অক্সাইড তৈরি হয় বুদবুদ আকারে, সেটা কার্বনেট লবণ। আর যদি এরকম কোনো কিছু না হয়, দ্রবীভূত না হয়, সেটা সালফেট লবণ। তাহলে বলে দিছে এখানে লবণটি দ্রবীভূত হবে না, তাহলে উত্তরটা আমার কি হবে? সালফেট। তাহলে উত্তর কি হবে? সোডিয়াম সালফেট। বুঝাইতে পারলাম? উত্তর কি হবে? সোডিয়াম সালফেট। ক্লিয়ার? প্রশ্নটা দেখো, এটা কিন্তু দুইটা টপিক থেকে আসছে। সরাসরি শিক্ষা পরীক্ষা দিয়ে প্রশ্ন হইতে পারতো যে সোডিয়াম কি কালার বর্ণ প্রদর্শন করে, বা সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে কে? সোডিয়াম। আবার জিজ্ঞেস করতে পারতো সালফেট এবং কার্বনেট কোন মানে কি দিয়ে আইডেন্টিফাই করা হয়? বেরিয়াম নাইট্রেট অথবা বেরিয়াম ক্লোরাইড, অথবা বলতে পারতো বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট দিলে এই যে এটা দুইটা সাদা অধক্ষেপ তৈরি হবে, পরে HCl দিলে একটা দ্রবীভূত হবে, একটা দ্রবীভূত হবে না। যদি দ্রবীভূত হয় সেটা কার্বনেট, আর যদি দ্রবীভূত না হয় সেটা সালফেট। বুঝাইতে পারলাম? সবাইকে এটা বুঝছেন? যদি বুঝে থাকেন চলেন আমরা শিক্ষা পরীক্ষায় কে কি বর্ণ প্রদর্শন করে সেই অংশটা একটু দেখে ফেলি। শিক্ষা পরীক্ষায় কে কি বর্ণ প্রদর্শন করে সেই অংশটা একটু দেখে ফেলি। আসি প্রথমে, আচ্ছা আয়ন শনাক্তকরণটা প্রথম দেখি। প্রথমে আমরা আয়ন শনাক্তকরণটা দেখব। আয়ন শনাক্তকরণ। এই আয়ন শনাক্তকরণ থেকে এমন কোনো বিশ্ববিদ্যালয় পাইছো যেখানে প্রশ্ন হয় নাই নর্মালি, মানে প্রায় এখান থেকে প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আয়ন শনাক্তকরণ। তাহলে আয়ন তো দুই ধরনের হইতে পারে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন কারা কারা আছে? আমি যদি তোমাকে ক্যাটায়নগুলো দেখাইতে চাই, আছে আমার অ্যালুমিনিয়াম, আছে ক্যালসিয়াম, ফেরাস, তারপরে আছে হচ্ছে ফেরিক, তারপর আছে হচ্ছে জিঙ্ক, তারপর আছে কপার। ওকে, মনে রাখবো এই সবগুলাকে, এখানে যতগুলা ক্যাটায়ন লিখছি এই সবগুলাকে আইডেন্টিফাই করা যাবে কি দিয়ে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সবগুলাকে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি করতে পারবো? শনাক্তকরণ করতে পারবো। তারপরে আসো ডি ব্লকের যেগুলো আছে, এই ডি ব্লকের সবগুলোকে কাকে কাকে? ফেরাস, ফেরিক, জিঙ্ক, কপার। ডি ব্লকের সবগুলোকে আমি স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারবো K4 Fe CN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে। কি বললাম? পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে। তারপরে একটা জিনিস মনে রাখতে হবে, ভিতরের কপার ব্যতীত বাকি যে তিনটা ডি ব্লকের আছে, কপার ছাড়া এই বাকি তিনটাকে আবার আইডেন্টিফাই করতে পারবো কি দিয়ে? পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে। পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে K3 Fe CN6 পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে। ক্লিয়ার? এবং মনে রাখতে হবে এই যে ভিতরে শুধু ফেরাস এবং ফেরিক, এই দুইটাকে আবার আমরা আইডেন্টিফাই কিভাবে করতে পারবো? অ্যামোনিয়াম থায়োসায়ানাইড NH4CNS, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমার এইগুলো হইল। পরে আসো, এই যে আমার আরেকটা ক্যাটায়ন কি আছে বলো? সোডিয়াম আছে। সোডিয়ামকে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করবো? পটাশিয়াম পাইরু অ্যান্টিমোনেট K2H2SB2O7, এটার নাম কি? পটাশিয়াম পাইরু অ্যান্টিমোনেট দিয়ে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং আরেকটা আছে অ্যামোনিয়াম আয়ন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম 5 স্টার দিতে পারো। অ্যামোনিয়াম আয়নকে আইডেন্টিফাই করা হয় নেসলার দ্রবণ দিয়ে। কি দিয়ে? নেসলার দ্রবণ দিয়ে আইডেন্টিফাই করা হয়। তাছাড়াও এই যে ক্যালসিয়াম, এটাকে একটা দিয়ে আইডেন্টিফাই করা হয় স্পেসিফিক্যালি অ্যামোনিয়াম অক্সালেট। দেখো অ্যামোনিয়াম অক্সালেটের সংকেতটা কিন্তু বইয়ে এভাবে সঠিকটা লেখা আছে, NH4 দুইটা, ওকে, পজিটিভ। এই পজিটিভকে নিউট্রাল করার জন্য একটা অক্সিজেনের মাইনাস, এই পজিটিভকে নিউট্রাল করার জন্য একটা অক্সিজেনের মাইনাস। এই অক্সিজেন একটা কার্বনকে ধরবে, এই অক্সিজেন একটা কার্বনকে ধরবে, কার্বন নিজেদেরকে ধরবে, আর ডাবল বন্ডে একটা অক্সিজেন, ডাবল বন্ডে একটা অক্সিজেন, এটাকে বলা হয় অ্যামোনিয়াম অক্সালেট। এটা দিয়ে আমরা ক্যালসিয়ামকে শনাক্তকরণ করতে পারি। এটুকু বুঝছেন? পরে আসেন, তাহলে আমার ক্যাটায়নগুলো শেষ হয়ে গেল। অ্যানায়ন আমাদের বই আছে তিনটা অ্যানায়ন আমাদের খুব ভালো করে জানতে হবে। সেই তিনটা অ্যানায়ন কি কি?
একটা হচ্ছে ক্লোরাইড। ক্লোরাইডকে আমরা আইডেন্টিফাই করব কি দিয়ে? সিলভার নাইট্রেট। কি দিয়ে? সিলভার নাইট্রেট দিয়ে আইডেন্টিফাই করব। আর আছে দুইটা, সালফেট এবং কার্বনেট। সালফেট এবং কার্বনেটকে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, আমরা করব হচ্ছে কি দিয়ে জানো? বেরিয়াম নাইট্রেট অথবা বেরিয়াম ক্লোরাইড। কি দিয়ে? বেরিয়াম নাইট্রেট অথবা বেরিয়াম ক্লোরাইড। বেরিয়াম ক্লোরাইড। যদি এই দুইটা দিয়ে বিক্রিয়া ঘটার পরে সাদা পদক্ষেপ, দুইটার মধ্যে সাদা পদক্ষেপ আসবে, পরে আমরা HCl দ্বারা ট্রিট করব। HCl দিয়ে যদি ট্রিট করি, যদি দ্রবীভূত হয়ে যায় সেটা কার্বনেট, আর দ্রবীভূত না হলে সালফেট। অথবা যদি বুদবুদ সহ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা কার্বনেট, আর যদি তৈরি না হয় সেটা সালফেট। এই গেল আমার আয়ন শনাক্তকরণ। এইটুকু কি বুঝছেন? এইটুকু বুঝছেন? পরে আসেন শিখা পরীক্ষা। এখান থেকে আরেকটা অংশ কি আছে আমার? শিখা পরীক্ষা। সেই অংশটা দেখি। তাহলে আমার আয়ন শনাক্তকরণ হইল। শিখা পরীক্ষা, এটাও খুব ইম্পর্টেন্ট। শিখা পরীক্ষা। শিখা পরীক্ষার মাধ্যমে হচ্ছে কিভাবে আমরা আইডেন্টিফাই করব এখানে কোন যৌগ আছে, বা কালার দেখে কিভাবে আইডেন্টিফাই করব। প্রথমে মনে রাখবো সোডিয়াম। সোডিয়াম লিখতে কি? সোডিয়াম দন্তস্ব। সোডিয়াম মানে হচ্ছে সোনালী হলুদ। সোনালী হলুদ। সোনালী হলুদ। সোডিয়াম শিখা পরীক্ষায় কি বর্ণ প্রদর্শন করবে? সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করবে। বুঝতে পারলেন? বাংলাতে লিখবেন সোডিয়াম, তাইলে হয়ে গেছে। তারপরে আসেন রুবিডিয়াম। আরবি। রুবিডিয়াম কিভাবে মনে রাখবো? আর দিয়ে মনে রাখবো রেড। রেড মানে কি? লাল। আর বি দিয়ে মনে রাখবো বেগুনি। বি দিয়ে মনে রাখবো বেগুনি। তাহলে আর দিয়ে মনে রাখবো হচ্ছে রেড, আর বি দিয়ে মনে রাখবো বেগুনি। তাহলে আমার কি হলো? লালচে বেগুনি। লালচে বেগুনি। কোনো ট্রিক্স লাগবে না, জাস্ট একটু বুঝেন দেখেন তাইলে হয়ে যাবে। রুবিডিয়ামের সংকেত তো জানি, এটা দিয়ে হয়ে গেছে। কি লিখছে? একটু স্লো পড়ান, আরো স্লো। ওকে, তারপরে আসেন ক্যালসিয়াম। ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমরা কি দিয়ে আইডেন্টিফাই করব? দেখেন ক্যালসিয়াম আমরা সবাই কি খাই? লেগ পিস খাই, তাই না? খাওয়ার পর যখন আমাদের লেগ পিসের মাংসটা শেষ হয়ে যায়, তারপরে একটা সফট কার্টিলেজ বা তরুণাস্থি আছে, ওইটা খাই, কড়কড় করে আওয়াজ হয়, তাই না? ওইটা খাওয়ার পর কি করি? ওইটা হাড্ডিটাকেও ফাটাই ফেলি। ফাটাই ভিতরে কি খাই? একটা কালো একটা অংশ আছে না, যেটাকে আমরা নর্মালি ক্যালসিয়াম বলে থাকি। ওইটার কালারটা কি আপনারা দেখছেন? মুরগির ওই কালারটা কি? লাল না? লালটা কি অ্যাকচুয়াল লাল না ইটের মতো লাল? বুঝছেন? তাহলে আমার ক্যালসিয়াম কি? ইটের মতো লাল। ইটের মতো লাল। কিভাবে মনে রাখবো? হাড্ডি, লেগ পিস। ক্যালসিয়াম আমার কি কালার দিবে? ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করবে। বুঝলুন? তারপরে মনে রাখবো লিথিয়াম। লিথিয়াম। লতে মনে রাখবো লাল। লাল কি ধরনের লাল? একটু ভিন্ন টাইপের লাল, ক্রিমসন লাল। তাহলে লিথিয়াম কি? ক্রিমসন লাল। ক্রিমসন রেড। ক্রিমসন রেড বা ক্রিমসন লাল। ক্লিয়ার? ওকে, তাহলে এইটুকু আশা করি বুঝছেন। এই কয়েকটা আশা করি বোঝা গেল। এগুলো আর কখনো ভুল হবে না আশা করি। এগুলো আশা করি যে আর ভুল হবে না। ওকে, এটাকে আমি একটু এইদিকে রাখি। ধরো কেউ এসে বলতেছে, এই ক্যাবে তুই কি পড়াচ্ছিস? এগুলা কি বললাম? ক্যাবে। ওকে, কি লিখছি? ক্যাবে। ক্যাবে। ওকে, কে দিয়ে মনে রাখবো পটাশিয়াম, আর বে দিয়ে মনে রাখবো বেগুনি। বেগুনি। পটাশিয়াম কি কালার প্রদর্শন করবে? বেগুনি। আরেকটা আছে যেটা পরীক্ষা আসে, লেড। পিবি। লেড। লেড কি? একটা পয়জন, তাই না? লেডের বিষক্রিয়া কি হয়ে যায়? নীলাভ হয়ে যায়। আমাদের মারি কি হয়ে যায়? নীল হয়ে যায়। তাহলে লেড কি কালার প্রদর্শন করবে? নীল। তোমরা যদি পড়ে থাকো লেডের বিষক্রিয়া, লেড কি কালার প্রদর্শন, মারিকে কি কালার করে দেয়? নীলাভ করে দেয়। ওকে, লেড কি বর্ণ প্রদর্শন করবে? নীল কালার প্রদর্শন করবে শিখা পরীক্ষায়। হইল? আর কিছু আছে?
ওকে, কপার আর বেরিয়াম আছে। ওকে, আরেকটা দুইটা কথা মনে রাখবো, কুর্নিশ, কুর্নিশ আর বেহুশ। ওকে, কুর্নিশ কপার, আর এখানে আছে বেহুশ হচ্ছে বেরিয়াম। বেরিয়াম, এই দুইটা কি কালার প্রদর্শন করবে সেই জিনিসটা একটু আমরা দেখার ট্রাই করি। চলো, কপার হচ্ছে নীলাভ সবুজ, কি বললাম? নীলাভ সবুজ, নীলাভ সবুজ। ওকে, আর বেহুশ কি? হলুদাভাব সবুজ। বেরিয়াম কি? হলুদাভাব সবুজ, হলুদাভ সবুজ। শেষ। এই ছিল আমার আয়ন শনাক্তকরণের পার্ট, আর সরি শিখা পরীক্ষার চার্ট। তাহলে তোমাকে জাস্ট এখানে কিছুই কি মনে রাখা লাগতেছে? তুমি কি বলবা বলো তো? দেখো, সোডিয়াম লিখতে কি দন্ত স উকাল লাগে, তাহলে সোডিয়াম সোনালী হলুদ। শেষ। রুবিডিয়াম আরবি মানে রেড, আর বি দিয়ে বেগুনি, লালচে বেগুনি। ক্যালসিয়াম কই পাই? হাড্ডির ভিতরে। দেখতে কিরকম? লাল, একদম লাল না, কিরকম লাল? ইটের মতো লাল। শেষ। পরে আসো লিথিয়াম, লিথিয়াম লতে মনে রাখবো লাল, এলাই মানে এলতে মনে রাখবো লাল, লাল কিরকম লাল? ক্রিমসন লাল। একটা একটু ভিন্ন, এটা মনে রাখতেই পারা যায়। ক্যাবে, এই তুই ক্যাবে, আমরা বলি না তুই কে, ওই তুই ক্যাবে। পটাশিয়াম হচ্ছে বেগুনি। শেষ। এই পাশে আছে দুইটা কুর্নিশ আর বেহুশ, মনে রাখবো। কুর্নিশ হচ্ছে কপার, কপার কিরকম হবে? নীলাভ সবুজ। দেখো, নীলাভ সবুজ। বেহুশ কিরকম হবে? বেরিয়াম হবে হলুদাভাব বা হলুদাভ সবুজ। ক্লিয়ার? এই হচ্ছে আমার কথাবার্তা। তাহলে এই টপিক থেকে এই একটা প্রশ্ন আসছে, স্যার আরও যত ধরনের প্রশ্ন হয়, এখন কি পারবেন না? এখানে আপনাকে দেখেন প্রথমে আইডেন্টিফাই করে দিছে শিখা পরীক্ষা দ্বারা, পরে বলছে এটা বেরিয়াম ক্লোরাইডের সাথে যোগ করলে কি হয়? সাদা অধক্ষেপ সৃষ্টি, আয়ন শনাক্তকরণ। দুইটা কম্বাইন করে একটা প্রশ্ন হয়েছে। আমি আপনাকে এখান থেকে কি পড়াইলাম বলেন তো ভাইয়া? এখান থেকে আয়ন শনাক্তকরণ পার্ট পুরাটা পড়াই দিলাম, এটা একবার দেখলে বা লিখলে হয়ে যাবে। আর হচ্ছে শিখা পরীক্ষায় কে কী বর্ণ প্রদর্শন করে সব কিছু আমার ডান হয়ে গেল। শেষ। তাহলে এই টপিক থেকে যেই ধরনের প্রশ্নই হোক না কেন আপনাকে কিন্তু ভাইয়া পারতে হবে। চলেন আমরা পরের পড়াতে যাই। কি বলছে একটু পড়েন, কোশ্চেনটা কি বলছে? ঝটপট আনসার করার ট্রাই করেন। আপনাকে বুঝতে পেরেছেন? একটু স্লো পড়াবো, অনেক স্লো পড়াচ্ছি না? আচ্ছা দেখো, এটা কি বলছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক বা গুণফল দেয়া আছে, দ্রবণের পিএইচ এর মানও দেয়া আছে। ওকে, ম্যাগনেসিয়াম এর ঘনমাত্রা কত সেটা জানতে চাইছে। প্রশ্নটা কিন্তু টিপিক্যাল ভার্সিটিতে যে প্রশ্ন আসে ওইরকম না। নর্মাল ভার্সিটিতে কীরকম প্রশ্নগুলো আসে, এতদিন রাবিতে নর্মালি বলতো কি একটা দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, পিএইচ বের করতে বলতে পারে, অথবা ঘনমাত্রা দেওয়া থাকে পিএইচ বের করতে বলে, অথবা শুধু দ্রাব্যতা গুণফল আর একটা দ্রাব্যতা দেওয়া থাকে, দ্রাব্যতা গুণফল দেওয়া থাকে, দ্রাব্যতা বের করতে বলে। কিন্তু এখানে কিন্তু দেখো দুইটা জিনিস ইনক্লুডেড হয়েছে, পিএইচ দেয়া আছে, সাথে কি দেয়া আছে বলো? সাথে দ্রাব্যতা গুণফল, এই দুইটা জিনিস দেয়া আছে। এখান এই দুইটা জিনিস দেয়া আছে, তোমাকে দ্রাব্যতা বা ঘনমাত্রা বের করতে বলছে। বুঝতে পারলাম? তাহলে আমাকে কি মনে রাখতে হবে? আমরা দেখো পিএইচ দেয়া আছে, পিএইচ দেয়া আছে, আমরা এখান থেকে পিওএইচটা বের করে নিব। কারণ এখানে কি আছে? ক্ষার আছে। ক্ষারটা কি বলতো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ভাঙে আমরা তো জানি, ম্যাগনেসিয়াম 2+, তাহলে আমার হাইড্রোক্সিলের তো কনসেন্ট্রেশনটা জানা থাকতে হবে। কারণ আমরা কি জানি? কেএসপি, কেএসপির ফর্মুলা কি হবে বলো তো ভাইয়া? কনসেন্ট্রেশন অফ ম্যাগনেসিয়াম আয়ন ইনটু কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন হোল টু দি পাওয়ার 2। এটা হচ্ছে আমার কি? কেএসপির ফর্মুলা। এখন আমার ম্যাগনেসিয়ামের মানটা বের করতে বলছে, তাহলে ম্যাগনেসিয়ামের মান যদি বের করতে চাই, ঘনমাত্রা, ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন যদি বের করতে চাই, তাহলে আমার কি হবে? উপরে থাকবে কেএসপি আর নিচে আসবে হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার 2। এখন আমি কি হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন জানি? জানি না। তাহলে আমার হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনটাকে বের করে নিতে হবে। এখন এটা আমি কিভাবে বের করব? আমার তো পিএইচ দেয়া আছে, পিএইচ থেকে পাবো না, কি কই থেকে পাবো? পিওএইচ থেকে। কিন্তু পিএইচ দেওয়া থাকলে কি পিওএইচ বের করতে পারি না? পারি। কিভাবে দেখো? আমরা জানি কি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। ওকে,
তাহলে আমার পিওএইচ লাগবে, পিওএইচ ইকুয়াল কত বলো, 14 মাইনাস পিএইচ, পিএইচ এর মান দেওয়া আছে 10, তাহলে পিওএইচ এর মান কত 4, তাহলে আমি পিওএইচ এর মান কি পাইলাম 4 পাইলাম। এখন বলো পিওএইচ মানে কি, পিওএইচ মানে কি মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন, পিওএইচ মানে এটার মান 4, তাহলে আমি হাইড্রোক্সিল আয়নের মান বের করব, তাহলে হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন কত হবে, এন্টি লক করে দিতে হবে মানে 10⁻⁻4 হয়ে যাবে, হয়ে গেল। তাহলে আমি যা সেখানে মান বসাই দিব, তাইলে আমার উত্তর চলে আসবে। কেএসপির মান কত দেয়া, 2.0 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই হাইড্রোক্সিলের মান কত পাইছি 10⁻4 হোল টু দি পাওয়ার 2। বুঝাইতে পারলাম? তাহলে দেখো এটা কি হচ্ছে, 2.0 ইন্টু 10⁻11 10⁻8, ক্লিয়ার। এখন যদি 10⁻8 উপরে চলে আসে তাহলে কি থাকবে, 2.0 ইন্টু 10⁻11 ইন্টু 10⁻+8 হয়ে যাবে, কাটাকাটি করলে কি হবে 2.0 ইন্টু 10⁻3। বুঝতে পারলেন? আমি কিন্তু একদম ভেঙে চুরে দেখাইছি, এটা মুখোমুখিই করা যেত। এর উত্তরটা কি হবে আমার 2.0 ইন্টু 10⁻3। বুঝাইতে পারলাম? আপনারা কি বুঝতে পারছেন? এই জানাবেন একটু বুঝছেন কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজাদার একটা ম্যাথ ছিল, একটু মানে ভাববার বিষয়, এত সহজে সবাই ভুল করে ফেলবে, এত সহজে এটা পারার মতো ছিল না। তো জানাবেন বুঝছেন কিনা। ভাই গ্রুপগুলোতে কি শেয়ার দেওয়া হয়েছিল? গ্রুপগুলোতে শেয়ার দেওয়া হয়েছিল? এই 4s³ হবে কোন ক্ষেত্রে? এটাই তো হবে, এখান থেকে তো আপনার 4s³ বের করতে বলছে না। আপনি যদি এটার কনসেন্ট্রেশন বের করতেন, দেখেন এটাকে তখন কি ধরতেন বলেন তো ভাইয়া? আচ্ছা আপনি যে বলছেন 4s³ একটু লক্ষ্য করেন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা ভাঙে কিভাবে, ম্যাগনেসিয়াম 2 প্লাস 2 হাইড্রোক্সিল মাইনাস, তাহলে এটাকে যদি আপনি S ধরেন, এটা S হবে, এটা 2S হবে, তাহলে আপনার কেএসপি কি হবে, কেএসপি হবে কনসেন্ট্রেশন অফ ম্যাগনেসিয়াম 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন। ম্যাগনেসিয়ামকে কত ধরছেন S, এটাকে কত ধরছেন 2S হোল টু দি পাওয়ার 2, তাহলে আলটিমেটলি কত হচ্ছে এখানে 4s⁻3। বুঝতে পারলেন? এটা তো আপনার জানতে চাই নাই, এটা কি জানতে চাইছে? এটা তো জানতে চাই নাই, বুঝা? ওকে ওকে, এবার আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা একটু প্রমোশন হচ্ছে, আমাদের অনলি জিএসটি ব্যাচ চলতেছে এই ইউনিটের জন্য। আমরা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের যে টপিকগুলো এখনও ঝামেলা আছে ওই টপিকগুলো ধরে ধরে একটু শেষ করে ট্রাই করব। পদার্থের 12টি, রসায়নের 12টি, উচ্চতর গণিতের 12টি এবং জীববিজ্ঞানের 12টি ক্লাস হবে। এর মধ্যে তোমরা যারা প্রিন্টেড লেকচার শিট নিতে চাও তাদের হচ্ছে কত 2499, আর যারা শুধু ক্লাসে ভর্তি হতে চাও 1499 টাকা। তোমরা চাইলে ভর্তি হয়ে যাইতে পারো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বলছে 0.95 এম্পিয়ার তড়িৎ 4000 সেকেন্ড ধরে যদি কপার সালফেট দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়, ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে? কি জানতে চাইছে? ক্যাথোডে কি পরিমাণ কপার ধাতু জমা হবে, এটা জানতে চাইছে। মানে আমার ফ্যারাডের সূত্র থেকে হয়েছে কোশ্চেন, আমার ফ্যারাডের সূত্র থেকে হয়েছে। তাহলে দেখো ভাইয়া, আমরা তো জানি কিভাবে ম্যাথগুলো করতে হয়, তাই না? আমরা কি জানি কতটুকু জমা হবে, ডব্লিউ কি ছিল, ফ্যারাডের সূত্র প্রপোর্শনাল কিউ ছিল, আধানের সমানুপাতিক। তারপরে এখান থেকে আমরা সিম্পলিফাই করে কি লিখতে পারি, জেড কিউ। জেড কি ছিল, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সেখান থেকে আমরা কি লিখতে পারি, এম কিউ ডিভাইডেড বাই ই এফ। ওকে, এটা লিখতে পারি। এখন কিউ মানে কি আইটি, তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করে কি পাই, এম আই টি ডিভাইডেড বাই ই এফ। তোমরা শুধু এটা মনে রাখতে পারলে হইল, এম আই টি ডিভাইডেড বাই ই এফ। ক্লিয়ার? ওকে, তাহলে আমার দেখো কি কি দেয়া আছে কোশ্চেনে। আমার আয়ের মান দেয়া আছে কত, আয়ের মান দেয়া আছে হচ্ছে 4000 সেকেন্ড, 4000 সেকেন্ড। ওকে, তারপরে সরি ভুল বললাম, আয়ের মান তো 4000 সেকেন্ড, আয়ের মান হচ্ছে 9.6
65, ওকে। টি এর মান দেওয়া আছে 4000 সেকেন্ড, 4000 সেকেন্ড, ওকে। এগুলো দেওয়া আছে, আমার ডব্লিউ এর মান বের করতে বলছে। তাহলে ডব্লিউ সমান সমান এম, এম এর মান তো দেওয়া আছে কত 63.5 ইন্টু আই এর মান কত 9.65, তারপর টি এর মান কত 4000, ই এর মান কত, কপার কয়টা ইলেকট্রন ট্রান্সফার করে, দুইটা। কিভাবে দেখো, কপার থাকে 2+, সে কি করে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, কি হয় কপার আয়ন তৈরি হয়। ক্লিয়ার? তাহলে আমার ই এর মান কত 2, এফ এর মান তো 96,500। এখন অনেকে ভাইয়া এটার কাটাকাটি বুঝো না, দেখো কাটাকাটি কত ইজি। তুমি দেখো 9.65, এখানে 9.65 এর মতো, তাহলে এটাকে আমি যদি পয়েন্টটাকে তুলে দিতে চাই, দশমিকের পরে 2 ঘর, মানে নিচে আমার 1000 দিয়ে এটাকে 100 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তখন আমার এই পয়েন্টটা কি উঠে যাবে, তখন এখানে কি হয়ে যাবে, শুধু 965 হয়ে যাবে। এই দেখো 965 কাটা, কিন্তু এখানে তো 2টা শূন্য আছে, তাহলে 100 থাকবে। ক্লিয়ার? এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য শেষ, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য শেষ। বুঝাইতে পারলাম? হইল। তারপরে দেখো ভাইয়া, এই 2 দিয়ে যদি আমি এই 4কে কাটি, কত থাকবে 2, আর এই 2 দিয়ে যদি আমি 10কে কাটি, থাকবে 5। এখন 5 দিয়ে যদি তুমি 63কে কাটো, 5 12 60, মানে 12-এর কাছাকাছি কিছু একটা, 12-এর কাছাকাছি কিছু একটা। দেখো উত্তরে শুধু 12-এর কাছাকাছি একটাই আছে, 12.70, 12.70। বুঝতে পারলাম? একদম ইজি না? তোমাকে জাস্ট মনে রাখতে হবে সূত্রটা, কাটাকাটিতে ইজি। এটা কিন্তু গুচ্ছের প্রশ্ন, গুচ্ছে আসা প্রশ্ন। বুঝতে পারছো? ওকে। এখন তোমরা যারা এই ফ্যারাডের সূত্রটা ভুলে গেছো, দেখো আমরা ফ্যারাডের সূত্রে কি পড়ছিলাম, ডব্লিউ, আমি একটু রিকল করাই দিচ্ছি, ডব্লিউ প্রপোর্শনাল কিউ পড়ছিলাম, ডব্লিউ ইকুয়াল জেড কিউ। জেড মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে আমরা ডব্লিউ সমান সমান কি লিখতে পারি, জেড মানে হচ্ছে এম ডিভাইডেড বাই ই এফ, আর কিউ মানে কি আইটি, কিউ মানে কি আইটি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এম আইটি বাই ই এফ, ডব্লিউ ইকুয়াল লিখতে পারি এম আইটি ডিভাইডেড বাই ই এফ হইল। এখন এমকে যদি ডব্লিউর নিচে নিয়ে আসো, তাহলে কি হবে, ডব্লিউ বাই এম হয়ে যাবে, এই এমকে নিচে নিয়ে আসছি, তাহলে এখানে থাকবে আইটি ডিভাইডেড বাই ই এফ। ওকে। এখন ডব্লিউ বাই এম মানে কি ছিল, এন, মূল সংখ্যা, এন ইকুয়াল কি লিখতে পারি, আইটি ডিভাইডেড বাই ই এফ। ওকে। এখন আইটি মানে কি কিউ, এই যে আইটি মানে কি পড়ছিলাম, আইটি ইজ ইকুয়ালস টু কিউ ছিল, তাই না? এখন কিউ লিখতে পারি, তাহলে এন ইকুয়াল কি হবে, কিউ বাই ই এফ, অথবা কিউ সমান সমান কি হবে, এন ই এফ। যখন যে সূত্র প্রয়োজন হবে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো। বুঝাইতে পারলাম? যখন যে সূত্র লাগবে আমরা এগুলা অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বুঝাইতে পারছি। ওকে, আমরা চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে 35 ডিগ্রি তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি কত? আর এর মান কি বলছে, একটা মুলার গ্যাস কনস্ট্যান্ট, এটা বলে দিচ্ছে, এটা আমরা জানি। এখন গতিশক্তির সূত্র কি তোমাদের মনে আছে ভাইয়া? গতিশক্তির সূত্র কি ছিল, কার কে বের করতে বলছে, কার্বন ডাইঅক্সাইড, কে অফ কার্বন ডাইঅক্সাইড কি ছিল, 3/2 nRT, এটা ছিল। এখন টি এর মান দেয়া আছে কি, টি এর মান দেয়া আছে 35, এটাকে কেলভিনে নিব কিভাবে, 273 যোগ করে দিব, এটা আমার কেলভিনে চলে গেল, তাই তো? তাহলে কত থাকতেছে বলো তো, এটা হবে 308 কেলভিন। হইল? পরে এখন জাস্ট মান বসাই দেবো, আর তো কিছু না। 3/2 এন মানে কি, আমার কি দেয়া আছে, গ্রাম দেয়া আছে, ডব্লিউ দেয়া আছে, এন মানে কি, আচ্ছা এন এর সূত্রটা কি ভুলে গেছো তোমরা? দেখো এন মানে আমরা কি লিখতে পারি, এন ইকুয়াল ডব্লিউ বাই এম, লিখতে পারি আরও এস ইন্টু ভি, এটা লিখতে পারি। আরও কি লিখতে পারি, ভি অফ এস টিপি ডিভাইডেড বাই 22.4 লিটার। এটাকে আরও কি লিখতে পারি, ভি অফ এস এ টিপি 24.789। আরও কি লিখতে পারি, এন বাই এন এ। আর একটু আগে একটা দেখাইছি কি, আইটি বাই ইএফ, আইটি ডিভাইডেড বাই ইএফ। বুঝতে পারলাম? তাহলে আমার এন মানে তো এত কিছু লিখতে পারি, এন মানে তো আমরা সব কিছু লিখতে পারি, তাই তো? তবে এখানে কি বসাবো, এখানে ডব্লিউ দেওয়া আছে, তো
তাহলে কার্বন ডাইঅক্সাইডের এম আমি জানি, তাহলে W/m বসাবো। বুঝতে পারলাম? এখানে কি বসাবো তাহলে? W/m। ওকে, ইন্টু W এর মান কত দেয়া আছে? 2, m এর মান কত কার্বন ডাইঅক্সাইডের? 44, ইন্টু আর কত? আর তো নাই, টি কত? 308, আর এখানে হচ্ছে আমার আর। ক্লিয়ার? এখন জাস্ট সিম্পলিফাই করো, এই যে 2, এই যে 2 শেষ, 44 দিয়ে যদি কাটো 7, 4 7 28, দেখো 7, 4 7 28 এর 8 2, 4 7 28 2 30, মানে 7, 3 7 কত? 21, 21 আর 21 আর, উত্তরটা কি হবে? 21 আর। তাহলে গতিশক্তি আমার কত? এই যে 21 আর। বুঝতে পারলাম? এটা 20-এ আসছিল, গুচ্ছে 20-এ আসছিল। আপনারা কি বুঝতে পেরেছেন ভাইয়ারা? ভাইয়া আবার একটু বুঝান ক্যালকুলেশন। কোন ক্যালকুলেশন বুঝাবো আপনাকে? আচ্ছা থাকেন, ক্যালকুলেশন হয়ে যাবে আস্তে আস্তে। ও আপনি কি ওই ক্যালকুলেশনটার কথা বলছেন? এই যে কই যেন গেল, এটা এটা আচ্ছা এটা আরেকবার দেখাচ্ছি। দেখো কি ছিল এখানে, আমার ওপরে ছিল 63.5 ইন্টু ছিল 9.65 ইন্টু 4000, নিচে ছিল 96,500, আর ছিল 2। ওকে, এগুলো ছিল। এখন দেখো এখানে 96, 965 মিলে যাচ্ছে, জাস্ট পয়েন্টটাকে যে তুলে দিলেই হইল। এখন আমি যদি এখানে পয়েন্টটাকে তুলে দিতে চাই, কয় ঘর? দশমিকের পরে 2 ঘর, তাহলে আমাকে এটাকে 100 দিয়ে ভাগ দিয়ে দিলেই তো পয়েন্ট উঠে গেল। তাহলে এটা আমার কর্তন, তাহলে কত? 2টা শূন্য এক্সট্রা ছিল, তাহলে আমার 100 থাকবে, মানে এটা দিয়ে এটাকে ভাগ দিলে কত হচ্ছে? 100। ক্লিয়ার? তাহলে এই 100, এইখানে 2 শূন্য, এখানে 2 শূন্য শেষ, এখানের 1 শূন্য, এখানে 1 শূন্য শেষ, এখানে আছে 10। এই 2 দিয়ে যদি আমি 4কে কাটি, কত থাকবে? 2। এই 2 দিয়ে 10কে কাটি, থাকবে 5। 5 দিয়ে যদি আপনি 63.5কে কাটেন, কত? 5 12 60, মানে 60, মানে 12 থেকে একটু বেশি, 12 থেকে একটু বেশি মাত্র একটাই আছে, 12 থেকে একটু বেশি মাত্র একটাই আছে। এখন আশা করি বুঝছেন, এখন আশা করি বুঝাইতে পারলাম। এবার আসেন পরবর্তী প্রশ্নে। 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের সাথে সমপরিমাণ 0.1 মোলার সোডিয়াম অ্যাসিডের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত? কে এর মান দেয়া আছে, মানে এটা একটা বাফার দ্রবণ। কিভাবে বুঝছি? একটা মৃদু অ্যাসিডের লবণ আছে, একটা মৃদু অ্যাসিডের লবণ এবং ওই মৃদু অ্যাসিডটি আছে, তাহলে মৃদু অ্যাসিডের লবণ এবং ওই অ্যাসিড মিলে কি তৈরি করবে? অ্যাসিড বাফার তৈরি করবে। তাহলে বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ বের করার ফর্মুলা আপনাদের কি মনে আছে? বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ বের করার ফর্মুলা কি ছিল? পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড। এটা ছিল কে আমরা কনভার্ট করতে পারি, ঘনমাত্রাও হিসাব করতে পারি, কারণ আমরা কি জানি? n ইজ প্রপোর্শনাল অফ সি দ্বারাও কনভার্ট করে নিতে পারি। ওকে, এখন দেখো পি কে, এখানে তো শুধু কে দেয়া, পি কে মানে কি? মাইনাস লগ অফ কে, তাই তো? মাইনাস লগ অফ কে প্লাস লগ কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, সরি সল্ট হবে উপরে, কনসেন্ট্রেশন অফ সল্ট, কনসেন্ট্রেশন অফ অ্যাসিড হইল। তাহলে মাইনাস লগ অফ কে এর মান কত দেয়া আছে? 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ, দুইটার ঘনমাত্রা কত দেয়া আছে? সল্টের দেয়া আছে 0.1, তারপরে অ্যাসিডেরও কত দেয়া আছে? 0.1। ওকে, ইকুয়াল দেয়া আছে। তাহলে এটা কি -5 সামনে চলে আসবে, -5 আর মাইনাসে কি হয়ে যাবে? শুধু 5। লগ 10 বেজ 1 এর মান তো কত? 1, তাহলে এটা শেষ। আর লগ 1 এর মান কত? 0, তাহলে আনসার কি হবে? শুধু 5। আনসার কি হবে? শুধু 5। বুঝতে পারলা? তো পিএইচ কত হবে? 5। আরেকটা কথা মনে রাখবা, এই ম্যাথগুলোর ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, যদি ঘনমাত্রা অথবা মূল সংখ্যা সেম থাকে, বাফার দ্রবণের ক্ষেত্রে তার পিকে এর মানই হচ্ছে তার পিএইচ। কি বললাম? যদি ঘনমাত্রা অথবা মূল সংখ্যা, ঘনমাত্রা অথবা মূল সংখ্যা সেম থাকে, তার
কে এর মান তার পি কে এর মান ই তার পিএইচ কার ক্ষেত্রে? এটা বাফার দ্রবণের ক্ষেত্রে, অ্যাসিড বাফারের ক্ষেত্রে। এই কথাটা মনে রাখবা একটু কষ্ট করে, তাহলে অনেক প্রশ্ন ইজিলি সলভ করে ফেলতে পারবা। এটা কি বুঝছেন আপনারা? একটু জানাবেন বুঝছেন কিনা। আশা করি বুঝার কথা, একদম ইজি ছিল। ওকে, সামনে যাই চলো। বলছে ফসফর HPO4 এর অনুবন্ধী ক্ষার কোনটি? এখন আপনাকে তো জানতে হবে ভাই অনুবন্ধী ক্ষার কোনটা, অনুবন্ধী অ্যাসিড কোনটা। আচ্ছা এবার আসো একটু এই অংশটা পড়াশোনা করে আসি, পরে উত্তর করি আমরা। হ্যাঁ, ধরো ওয়াটার, দুইটা ওয়াটারের বিক্রিয়া ঘটতেছে। তোমাদের অ্যাসিড বেজের মতবাদগুলো মনে আছে? অ্যাসিড বেজের তিনটা মতবাদ ছিল। তিনটা মতবাদ কি কি ছিল? একটা ছিল আরহেনিয়াস মতবাদ। আরহেনিয়াস মতবাদ কি বলছে বলো তো? আরহেনিয়াস মতবাদে বলা হয়েছিল যারা জলীয় দ্রবণে প্রোটন দিতে পারে, যারা জলীয় দ্রবণে প্রোটন দিতে পারে তারা কি বলো? তারা হচ্ছে অ্যাসিড। আর জলীয় দ্রবণে যারা হাইড্রোক্সিল দিতে পারে তারা হচ্ছে কি? ক্ষার বা বেজ। এটা বলছে আরহেনিয়াস। এটা কে বলছে? আরহেনিয়াস বলছে এটা। এটা বলছে হচ্ছে আরহেনিয়াস। ক্লিয়ার? ওকে, আরো দুইটা মতবাদ আছে। তারপর ব্রনস্টেড লাউরি কি বলছে শুনি চলো। আরেকটা মতবাদ দিছে ব্রনস্টেড লাউরি। ব্রনস্টেড লাউরি কি বলছে শুনি। ব্রনস্টেড লাউরি বলছে যারা প্রোটন দিতে পারে তারা অ্যাসিড, যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা ক্ষার। কি বললাম? তাহলে অ্যাসিড কারা হবে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড হবে তারা যারা প্রোটন দিতে পারে, যারা প্রোটন দিতে পারে। আর বেজ হবে কারা বা ক্ষার হবে কারা? যারা হচ্ছে হাইড্রোক্সিল সরি যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে কি আমার ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড বেজ। আরেকটা মতবাদ আছে সেটা হচ্ছে লুইস মতবাদ। সেটা কি মতবাদ? লুইস মতবাদে কি বলছে? লুইস মতবাদে বলছে অ্যাসিড কারা হবে? অ্যাসিড হবে তারা যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে। ইলেকট্রন জোড় গ্রহণ করে, একটা ইলেকট্রন না কিন্তু ইলেকট্রন জোড় মানে দুইটা, ওয়ান পেয়ার অফ ইলেকট্রন। আর বেজ কারা হবে? বেজ হবে যারা ইলেকট্রন জোড় ত্যাগ করে বা ত্যাগ করতে পারে। ওকে, এই হচ্ছে ব্রনস্টেড লুইস মতবাদ। তাহলে এখান থেকে তোমাদের একটা শিক্ষণীয় বিষয় কি বলতো? এই মতবাদগুলো আমাদের জানা থাকতে হবে। ওকে, এবং আর অল্টারনেটিভ নাম আছে, এটাকে বলা হয় প্রোটনীয় মতবাদ। আর এটাকে বলা হয় ইলেকট্রনীয় মতবাদ। ওকে, ইলেকট্রনীয় মতবাদ। তাহলে আমাদের তিনটা মতবাদ আমাদের হইল। এখন আমরা যদি প্রশ্নে আসি, দেখো দুইটা পানির বিক্রিয়া ঘটাচ্ছি আমি। দুইটা পানির বিক্রিয়া যদি আমি ঘটাই তাহলে এই পানিটার প্রোটনটা যদি সে ত্যাগ করে তাহলে এই পানিটা সেটা গ্রহণ করবে। যদি সেটা হয় এখানে আমার হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে। তাহলে এই পানিটা হচ্ছে প্রোটন ত্যাগ করছে। তাহলে যে প্রোটন ত্যাগ করে সে কি হিসেবে কাজ করবে ভাইয়া? যে প্রোটন ত্যাগ করবে সে হচ্ছে আমার অ্যাসিড হিসেবে কাজ করবে, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে। আর যে প্রোটন গ্রহণ করবে
সে কি হিসেবে কাজ করবে? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে ক্ষার, সে আমার বেস বা ক্ষার হিসেবে কাজ করবে। ক্লিয়ার? তারপরে লক্ষ্য করো, এই অ্যাসিড থেকে আমি কি পাইছি? অ্যাসিড থেকে প্রোটনটা চলে গেছে, শুধু হাইড্রোক্সিলটা থাকতেছে, আমি এই হাইড্রোক্সিল অংশটা ফিরে পাইছি শুধু, তাই তো? তাহলে দেখো, অ্যাসিড থেকে আমি যেটা পাবো, অ্যাসিড থেকে আমি যেটা পাবো সেটা তার অনুবন্ধী ক্ষার, সেটা তার কি? অনুবন্ধী ক্ষার। তাহলে আমার এই হাইড্রোক্সিলটা কি? অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার বা কনজুগেট বেস। অন দ্য আদার হ্যান্ড, এই পানিটা কি করছে? প্রোটন গ্রহণ করছে, মানে ক্ষার হইছে। এই ক্ষার থেকে আমি যেটা পাইছি, ক্ষার থেকে আমি যেটা পাইছি সেটা তার অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। বুঝাইতে পারলাম? তাহলে এইটুকু থেকে একটা জিনিস বুঝো, অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষারে হাইড্রোজেন একটা কম থাকে বা প্রোটন একটা কম থাকে, আর ক্ষার থেকে অনুবন্ধী অ্যাসিডে প্রোটন একটা বেশি থাকে। তাহলে আমি এখান থেকে এইটুকু মনে রাখবো, শুধু অ্যাসিডে, অ্যাসিডে অনুবন্ধী অ্যাসিডে যাও, অনুবন্ধী, অনুবন্ধী অ্যাসিডে কি থাকবে? প্রোটন বেশি থাকবে, বেশি। কয়টা? একটি প্রোটন বেশি, একটি প্রোটন বেশি। অনুবন্ধী ক্ষারে ওই অ্যাসিডের তুলনায় একটি প্রোটন কম। এই কথাটা হইলেই হয়ে গেছে, এই কথাটা মনে রাখতে পারলেই শেষ, এই কথাটা আমার মনে রাখতে পারলেই শেষ। এবার যদি প্রশ্নে আসি, দেখো বলছে এটার অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষারে কি থাকবে? অনুবন্ধী ক্ষারে একটা প্রোটন কম থাকবে এটার থেকে। এখানে কি আছে দেখো তো ভাইয়া? এইচ, এখানে আছে আমার এইচ PO4 2-, তাহলে এখান থেকে একটা প্রোটন কম থাকবে, তাহলে কি তৈরি হবে? PO4, PO4 3-, শেষ। PO4 3-, এটাই বললাম না? এই যে দেখো তো, অনুবন্ধী ক্ষার বের করতে বসে, তাহলে একটি প্রোটন কম থাকবে, তাহলে এটার থেকে একটি প্রোটন কম এটা, তাহলে আমার উত্তর হবে এটা। আমি কিন্তু একদম একদম ভেঙে চুরে পড়াই দিছি, বুঝছেন? একটু জানাবেন কষ্ট করে। এই একটা কিছু বলে না, গাধাগুলা ক্লাস করতে আসছে, বেকুবগল, বুঝছেন? ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। তাহলে আমাদের এই সব কিছু বোঝা হইল। কোনটি আলোক সক্রিয় যৌগ সেটা জানতে চেয়েছি। তাহলে আলোক সক্রিয় কারা? আলোক সক্রিয় হইতে হলে কি লাগবে বলো তো? আলোক সক্রিয় কারা? 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে আলোক সক্রিয়তার জন্য, সেটা হচ্ছে তার আলোর মানে একবর্ণী আলোর তলকে ঘুরাইতে হবে। কি বললাম? মনোক্রমিক লাইটের তল ঘুরাইতে হবে, বা একবর্ণী, আমি একবর্ণী বাংলাতেই লিখি, এক বর্ণী আলোর আলোর তলকে ঘুরাইতে হবে, তলকে ঘুরাতে হবে। তাইলে সে অপটিক্যালি অ্যাক্টিভ হবে বা আলোক সক্রিয় হবে। 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে কাইরাল কার্বন থাকা লাগবে। যদি কাইরাল কার্বন থাকে, কাইরাল কার্বন থাকে, সেটাই কি হয়ে যায়? আলোক সক্রিয় হয়ে যায়। এখন কাইরাল কার্বন কি সেটা বুঝতে হবে। কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন, যে কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে। ধরো এটা আমার একটা কার্বন, এই কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে। 4টা ভিন্ন ভিন্ন যৌগ হইতে পারে, মৌলও হইতে পারে। ধর এখানে এক্স, এখানে ওয়াই, এখানে পি, এখানে জেড, এরকম 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে। সেটাকে কি বলা হবে? কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার বলা হবে। তাহলে এরকম কার্বন এখানে কোনটা আছে সেটা দেখো। আমি যদি প্রথমটা নিয়ে কাজ করি, দেখো CH3 2টা আছে, তাহলে 4টা ভিন্ন ভিন্ন জিনিস নাই, তাহলে এটা আমার প্রথমেই কাটা। পরেরটার মধ্যে দেখো, এই একটা কার্বন 4টা হাত দিয়ে দিলাম, ওকে, তাহলে এই হাতে আছে কি? CH3, আমি CH3 দিয়ে দিলাম। পরে আছে কি? একটা H, আমি একটা H দিয়ে দিলাম। পরে এখানে আছে কি? ক্লোরিন, ক্লোরিন দিয়ে দিলাম। আর এইটুকুতে কি আছে? C2H5, C2H5। তাহলে এটা আমার একটা কাইরাল কার্বন, তাহলে এটা হবে আমার আলোক সক্রিয়, এটা হবে আমার আলোক সক্রিয়। বুঝতে পেরেছ? এটা হবে আমার আলোক সক্রিয়। তাহলে আশা করি বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেনে যাই।
হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর প্যাস্টেন সিরিজের জন্য কোনটি সঠিক জানতে চাইছে। তাহলে আমাদের সিরিজগুলো সম্পর্কে জানতে হবে। সিরিজগুলো কি মনে আছে? যদি যদি আচ্ছা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সিরিজগুলো, যদি ভুলে যান একটু রিকল করাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার 1 নাম্বার সিরিজ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে এখানে কি কি হইতে পারে? একটা ইলেকট্রন এখানে ইনফিনিটি থেকে আসতে পারে 1 নাম্বার শেলে, একটা ইলেকট্রন ইনফিনিটি থেকে আসতে পারে 1 নাম্বার শেলে, হইতে পারে 6 নাম্বার থেকে আসতে পারে একটা, আসতে পারে 5 নাম্বার থেকে আসতে পারে, 4 নাম্বার থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে এবং 2 থেকে আসতে পারে। যদি এরকম কেস হয় যে সবগুলো ইলেকট্রন 1 নাম্বার শক্তি স্তরে আসে, ফিরে আসে, মানে n1 এর মান 1, n2 এর মান এটসেট্রা এটসেট্রা হইতে পারে, মানে ফিরে আসতেছে 1 নাম্বারে, সেটাকে বলে লাইম্যান সিরিজ। সেই সিরিজের নাম কি? লাইম্যান সিরিজ। লাইম্যান, এই সিরিজের নাম কি? লাইম্যান সিরিজ। এখানে n1 এর মান অলওয়েজ কত হবে? 1, এটা ফিক্সড, এটা ফিক্সড। ওকে, তারপরে আর কি হইতে পারে লক্ষ্য করো। এরকম হইতে পারে একটা ইলেকট্রন ইনফিনিটি থেকে 2 নাম্বারে আসলো, একটা ইলেকট্রন 6 থেকে 2তে আসলো, 5 থেকে আসলো, 4 থেকে আসলো, 3 থেকে আসলো। এরকম যদি হয়, মানে সবগুলো যদি 2 নাম্বার শেলে আসে, কি বললাম? সবগুলো যদি আমার এই যে 2 নাম্বার শেলে আসে, যে সিরিজটা পাবো সেটার নাম কি? আমার বামার সিরিজ। নাম কি? বামার সিরিজ। বামারের জন্য n1 এর মান অলওয়েজ 2, এটা হইতে পারে। আরেকটা কি ক্রাইটেরিয়া হইতে পারে? ইনফিনিটি থেকে 3-এ আসতে পারে, 3-এ আসতে পারে, হ্যাঁ আসতে পারে, এখান থেকে আসতে পারে, আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে। যেহেতু আমরা বিকিরণ বর্ণালী পড়তেছি সেজন্য খালি আসবে, যাবে না। যদি 3-এ সবগুলো আসে, যে সিরিজ পাবো সেটাকে বলা হয় প্যাস্টেন সিরিজ। প্যাস্টেন, প্যাস্টেনের জন্য n1 এর মান অলওয়েজ কত? 3। একইভাবে 4-এ যদি আসে সেটা পাবো ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেটের জন্য n1 এর মান অলওয়েজ 4। যদি 5-এ আসে সেটা পাবো ফুন্ড সিরিজ, ফুন্ডের ক্ষেত্রে n1 এর মান অলওয়েজ 5। তাহলে এটা আমার মনে রাখতে হবে। তাহলে প্যাস্টেনের জন্য আমরা কোনটা সঠিক হবে? প্যাস্টেনের জন্য n1 এর মান অলওয়েজ কত হবে? 3। n1 এর মান অলওয়েজ কত হবে? 3, দেখলা? আর n2 এর মান কত? 4, 5, 6, উপরে যা খুশি হইতে পারে। আশা করি এটা বুঝলাম। 9 ভাই লাইভ কয়টায় শুরু করেছিলেন? লাইভ তো 9টায় শুরু হয়েছিল, এটা তো পোস্ট করা হয়েছে, আমি তো ভিডিও দিছিলাম যে 9টায় ক্লাস শুরু হবে। আচ্ছা, বুঝতে পারলা এটা? ওকে, গেল। তারপরে প্রশ্নে আসো, কোনটিতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে? খুবই মজার প্রশ্ন। এখানে 2 ধরনের হাইড্রোজেন বন্ধন থাকতে পারে, একটা হইতে পারে আন্তঃআণবিক, একটা হইতে পারে অন্তঃআণবিক। আপনার কোশ্চেনে যেটা চাইছে সেটা বুঝতে হবে। অন্তঃআণবিক মানে একই কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তাহলে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কারা তৈরি করবে? তাহলে কারা তৈরি করবে? এখানে হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল থাকতে হবে। কি বললাম? তড়িৎ ঋণাত্মক মৌল থাকা লাগবে, হ্যাঁ। এবং হাইড্রোজেনের সাথে সে বন্ধন গঠন করতে হবে, এবং ডেল এইচ এর সাথে বন্ধন গঠন করবে। বুঝতে পারলাম? তাহলে এখানে অপশন কারা কারা আছে? প্রথমে আসি ক্লোরোফেনল। দেখো স্ট্রাকচারগুলো দেখো, ক্লোরোফেনল, 2 ক্লোরোফেনল, তাই তো? তাহলে এই হচ্ছে আমার ফেনল, ফেনলকে আমি একটু ভেঙে লিখলাম, ওকে। আর 2 নাম্বারে কে যুক্ত থাকবে? ক্লোরিন। তাহলে এখানে কি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হবে? কিভাবে বুঝবো আমরা? দেখো ভাইয়া, এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মক হচ্ছে অক্সিজেন, তাহলে এই বন্ডের ইলেকট্রন অক্সিজেনের দিকে সরে আসবে, দ্যাটস ওয়াই এটা কি ডেল পজিটিভ হবে। আর ক্লোরিনের কি আছে? মুক্তজোড় ইলেকট্রন তো আছে, এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠন হবে, এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠন হবে। তাহলে ক্লোরোফেনল কি
ক্লোরোফেনল কি করবে? অন্তঃআণবিক বন্ধন তৈরি করবে। বসে কোনটি করবে না? তাহলে এটা আমার করবে। ওকে, পরে আসে কে? সেলিসাইলিক অ্যাসিড। সেলিসাইলিক অ্যাসিডের সংকেত কি জানো? দেখো সেলিসাইলিক অ্যাসিড কোনটা? সেলিসাইলিক অ্যাসিড হচ্ছে এখানে থাকবে একটা OH, এখানে থাকবে C ডবল বন্ড OH। ওকে, তাহলে লক্ষ্য করো তো ভাইয়া, তাহলে এখানে কিভাবে বন্ধনটা গঠন হবে? এই যে এটা কি ইলেকট্রন নিজের দিকে টান দিবে, তাহলে এটা ডেল পজিটিভ হবে, ডেল পজিটিভ হবে। আর এখানে কি ঘটবে? ইলেকট্রন নিজের দিকে টান দিবে, এটা দাঁড়াও দাঁড়াও, একটু ভুল হয়েছে কি? এই যে হচ্ছে আমার স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা, তাই তো? আচ্ছা দেখো, স্ট্রাকচারটা যে ঘুরে আর কি, তাইলে সুন্দর হবে। ওকে, দেখো সেলিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখো, এখানে তো আমার কি ছিল? OH ছিল, তাই তো? OH। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে? ইলেকট্রন নিজের দিকে নিয়ে যাবে অক্সিজেন, সেজন্য এটা ডেল পজিটিভ হবে। আর এখানে কি থাকবে? অ্যাসিড গ্রুপ, মানে C ডবল বন্ড O আর হচ্ছে OH থাকবে, তাই তো? তাহলে এই বন্ডের ইলেকট্রন কার দিকে সরে যাবে? অক্সিজেন দিকে নেগেটিভ হবে। এই নেগেটিভ আর এই পজিটিভের মধ্যে একটা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হবে। তাহলে সেলিসাইলিক অ্যাসিড কি করবে? বন্ধন তৈরি করবে। 2 নাইট্রোফেনল, এটা দেখি 2 নাইট্রোফেনলটা কি করবে? 2 নাইট্রোফেনলের স্ট্রাকচার কীরকম দেখো, এই হচ্ছে আমার ফেনল গ্রুপ আর এখানে হচ্ছে নাইট্রো গ্রুপ, তাই না? এই যে নাইট্রো গ্রুপ। তাহলে দেখো এটা ডেল পজিটিভ হবে আর এটার মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। তাহলে এটাও আমার কি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দিবে। কিন্তু 4 নাইট্রোফেনল বা 4 নাইট্রোফেনল এটা দিবে না। কেন দিবে না সেটা দেখো। 4 নাইট্রোফেনলের স্ট্রাকচারটা কীরকম? 4 নাইট্রোফেনল, এই যে হাইড্রোক্সিল গ্রুপ আর এখানে হচ্ছে নাইট্রো গ্রুপ। দেখো দুইটার মধ্যে দূরত্ব অনেক বেশি, অর্থ এবং প্যারা পজিশনে আছে। সরি, এখানে হচ্ছে এটা কম্পাউন্ড, এটার তুলনায় এটা প্যারা পজিশনে আছে। তাহলে এই দুইটার মধ্যে কি বন্ধন হওয়া সম্ভব না, অনেক দূরে অবস্থান করতেছে। সেই জন্য 4 নাইট্রোফেনল কি দিবে না? বন্ধনটা দিবে না। তাহলে এটা হচ্ছে আমার উত্তর, বুঝছো? সি হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝলাম। পরে আসো, ম্যাঙ্গানাস অক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে 96 গ্রাম, পটাশিয়ামের পরিমাণ বের করতে বসে পটাশিয়াম ক্লোরাইডের। তাহলে আমার বিক্রিয়াটা আগে লিখতে হবে। পটাশিয়াম ক্লোরাইড KClO3, এটা কি তৈরি করে? এটাকে যদি বিয়োজিত করো তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এখন সমতাকরণ করতে হবে। এখানে দেখো অক্সিজেন কত হচ্ছে? 3টা, এখানে 2টা, এখানে 3 দাও, এখানে 2 দাও, তাহলে পটাশিয়াম ক্লোরাইড 2টা হয়ে যাবে, শেষ। বুঝলা? এখানে কোশ্চেনে বলা আছে অক্সিজেন কতটুকু তৈরি হবে ভাইয়া? অক্সিজেন তৈরি হবে 96 গ্রাম। কতটুকু তৈরি হবে? 96 গ্রাম। কিভাবে দেখো, অক্সিজেন কত? 32, কয়টা আছে? 3টা, গুণ করলে কত হবে? 96 গ্রাম। বুঝতে পারলাম? তাহলে পটাশিয়াম কতটুক হবে? পটাশিয়াম ক্লোরাইড ইন্টু 2, পটাশিয়াম ক্লোরাইডের কত? 74, 74.6 ইন্টু 2, যেহেতু 2 মূল উৎপন্ন হয়, এটা কত হয়ে যাবে? 149.2। বুঝলা? শেষ। একদম বাচ্চাদের ম্যাথ ছিল এটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নটা যাই। একটি এনিলিনকে ওজোনোলাইসিস করে
অ্যালকিনকে ওজোনোলাইসিস করে এক অণু প্রোপানন এবং এক অণু ইথানল পাওয়া যায়। তাহলে অ্যালকিনটি কি ছিল? ওজোনোলাইসিস ছিল, তাই না? তাহলে কি কি পাওয়া যায়, প্রোডাক্ট কি কি পাওয়া যায়? দেখো তো, প্রোপানন পাওয়া যায় এবং হচ্ছে ইথানল পাওয়া যায়। এই দুইটা তৈরি হয়, মানে একটা কম্পাউন্ড ভেঙে দুইটা জিনিস তৈরি হয়। মানে হচ্ছে ধরো এটা একটা বড় কম্পাউন্ড, ওকে, এটা থেকে কি তৈরি হয়? এরকম ছোট ছোট দুইটা কম্পাউন্ড তৈরি হয়। এখন এটার নাম বলে দিছে, এটার নাম বলে দিছে, বলছে এটা কি, তাহলে এই দুইটাকে যোগ করলে তো এটা পাবো। তাহলে এখানে কি ছিল? একটা প্রোপানন। তাহলে এই হচ্ছে আমার প্রোপাননটাকে লিখি CH3 C ডবল বন্ড ও CH3, আমি লম্বা করে আঁকলাম প্রোপানন। আরেকটা কি পাবো? ইথানল পাবো, ওকে, প্লাস ইথানল CH3 C ডবল বন্ড ও H, এই দুইটাকে জাস্ট কম্বাইন করে দিব, তাইলেই তো আমার হয়ে গেল। যদি কম্বাইন করে দিই কি থাকবে? দেখো CH3 C CH3 ডাবল বন্ড, এটা অ্যাড হয়ে যাবে এই কার্বনটা, এই কার্বনের সাথে কি যুক্ত আছে? CH3, আর এখানে যুক্ত আছে হচ্ছে H, হইল। মানে দুইটা আচ্ছা, এটাকে যদি আমি ঘুরাই অক্সিজেনটা এদিকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অনেক বেশি। দেখো জাস্ট এই দুইটা অক্সিজেন চলে যাবে আর এখানে ডাবল বন্ডে সংযুক্ত হয়ে যাবে। তাহলে এটা কি দেখো তো, এটাকে এরকমভাবে লেখা যায় CH3 C CH3 ডাবল বন্ড CH3, এটাই তো, তাই না? তো এটা কি? 2 মিথাইল বিউটিন 2, কি হবে? 2 মিথাইল বিউটিন 2 বা বিউট 2 ইন, এর বিউট 2 ইন হবে, 2 ইন, বিউট 2 ইন হবে, বিউট 2 ইন, ওকে। উত্তর কি হবে? 2 মিথাইল বিউটিন, 2 মিথাইল বিউটিন। ওজোনোলাইসিস আর কিছুই না, বুঝলা? ওজোনোলাইসিস একদম ইজি। আমরা যদি আরেকটা ওজোনোলাইসিস তোমাদেরকে দেখাইতে চাই, ধরো এরকম একটা জিনিস তৈরি হচ্ছে CH3 C ডবল বন্ড ও CH3, এটা তৈরি হয় প্রোপানন, আর এখানে ধরো প্রোপানেল তৈরি হয় CH3 C ডবল বন্ড ও CH2 CH3, ওকে, প্রোপানেল তৈরি হয়। আর এখানে ধরো কি আছে? H আছে, ওকে। এটা তাহলে যৌগটা কি হবে? জাস্ট দুইটা এইটুকু বের করে দিব, জাস্ট এইটুকু কি করে দিব? বের করে দিব। এইটুকু যদি বের করে দিই, কি কি থাকতেছে? CH3 C CH3, এখানে ডাবল বন্ডে ওই কার্বনটা চলে আসবে, কার্বনের উপরে কি আছে? CH2 CH3, আর এখানে আছে হচ্ছে H। তাহলে এটাকে জাস্ট সরাসরি সাজাই লিখে দেবো। প্রথমে এই CH3 লিখলাম, CH3, পরে এই কার্বনকে দিলাম, পরে এই CH3কে উপরে দিয়ে দিলাম, পরে এখানে কি ডাবল বন্ড, এই কার্বন চলে আসলো CH, আর এটার সাথে কি যুক্ত আছে? CH2 CH3। তাহলে আমার কম্পাউন্ডটা কি হইল? 2 মিথাইল কম্পাউন্ডটা কি হইল? 2 মিথাইল 1 2 3 4 5, 2 মিথাইল পেন্ট 2 ইন, 2 মিথাইল পেন্ট 2 ইন। বুঝতে পেরেছেন? 2 মিথাইল পেন্ট 2 ইন, শেষ। আশা করি বুঝাইতে পারছি। চলেন পরের প্রশ্নে যাই। নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2 বিক্রিয়া দিবে সর্বাপেক্ষা? তাহলে SN2 এবং SN1 বিক্রিয়া কারা দিবে সেটা আমাদের জানতে হবে। চলো আমরা দুইটা শর্ত দেখি, একটু পড়াশোনা করে আসি SN1 এবং SN2 সম্পর্কে। আসো, দেখো SN1 বিক্রিয়া কারা দিবে? SN1 বিক্রিয়াটা হচ্ছে দুইটা ধাপে ঘটে। কয়টা ধাপে? দুইটা ধাপে ঘটে। আর SN2 বিক্রিয়াটা হচ্ছে আমার একটা ধাপে ঘটবে। SN2 বিক্রিয়াটা হচ্ছে একটা মাত্র বিকারকের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, একটা মাত্র বিকারকের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। SN2টা ডিপেন্ড করে কি? দুইটার উপর, অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুইটার উপর ডিপেন্ড করে। আর SN1 এর ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, আর এটার ক্ষেত্রে হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। বুঝতে পারলা? তাহলে এটা যেহেতু আমার SN2 বিক্রিয়া, তাহলে কি হবে? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে ভালো দিবে, অথবা 0 ডিগ্রি। 1 ডিগ্রি এটা হচ্ছে বিআর হবে, হ্যাঁ, এটা হচ্ছে বিআর হবে, এটা হচ্ছে আমার বিআর হবে, ওকে। তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোনটা? এই যে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাহলে এটা হচ্ছে আমার ভালো দিবে। পরের প্রশ্নে আসো। সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটা? একজন বলছে সব জৈব রসায়ন। না ভাই,
অন্য প্রশ্নও আছে, ওয়েট করো না ভাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো বারবার আসে ভাই ওই প্রশ্নগুলোই রাখা হয়েছে। কেমন? সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটা? কার্বোক্যাটায়ন স্থিতিশীল কখন হবে? কার্বোক্যাটায়ন মানে কি? কার্বন প্লাস মানে কি? তার ইলেকট্রনের ঘাটতি। স্থিতিশীল কখন হবে? যখন ইলেকট্রনের ঘাটতি পূরণ হয়ে যাবে। তার সাথে কি থাকবে? অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে। অ্যালকাইল গ্রুপ যদি যুক্ত থাকে, অ্যালকাইল গ্রুপ কি ইলেকট্রন দাতা, তাহলে সে স্টেবল হয়ে যাবে। তাহলে কার্বোক্যাটায়ন কখন স্টেবল হবে? যখন 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, মানে 3 ডিগ্রি অ্যালকাইল কার্বোক্যাটায়ন কি স্টেবল হবে। তাহলে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কি? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এটা হচ্ছে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি। স্টেবিলিটি। আর রিঅ্যাক্টিভিটি কি হবে? রিঅ্যাক্টিভিটি উল্টা হবে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। বুঝতে পারলা? তাহলে আমার 1 ডিগ্রি কোনটা আছে দেখো তো? কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ক্লিয়ার হইল? পরের প্রশ্নে আসো। ন্যাসলাভ দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা যায়? 18 নম্বর প্রশ্ন বুঝো নাই? 18 নম্বর প্রশ্ন বুঝো নাই? 18 নম্বর প্রশ্ন বুঝো নাই? এই SN1 SN2 পড়ছো? দেখো SN1 একটা ধাপে ঘটে। অ্যালকাইল হ্যালাইড কি ধরনের বিক্রিয়া দেয়? SN1 বিক্রিয়া দেয়। আর অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দেয়। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তুমি যদি দেখো SN1 বিক্রিয়া কীরকম ছিল? 2টা ধাপে। ধরো একটা অ্যালকাইল হ্যালাইড আর CH2Cl, ওকে? তাহলে প্রথমে SN1 দেখাই। আচ্ছা, এটাকে আলাদা করেই দেখাই। চলো SN1টা দেখি। SN1 বিক্রিয়া কারা দিবে? এটা 2টা ধাপে কাটবে। প্রথম ধাপে কি 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড লাগবে। 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কি করবে? প্রথমে ইলেকট্রন নিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন ফর্ম করবে, আর সি এটা হবে। তাহলে আমার একটা কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন তৈরি হলো। 2 নাম্বার স্টেপে কি করবে? এই কার্বোক্যাটায়নটা হচ্ছে হাইড্রোক্সিল বা ক্ষারের সাথে বিক্রিয়া ঘটবে। এটা পরবর্তীতে কার সাথে বিক্রিয়া ঘটবে? ক্ষারের সাথে বিক্রিয়া ঘটে অ্যালকোহল তৈরি করবে। আর অ্যালকোহল তৈরি করবে। এটা হচ্ছে SN1 বিক্রিয়া 2টা ধাপে ঘটে। এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ভালো দিবে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে ভালো দিবে। তারপরে 2 ডিগ্রি, পারে হচ্ছে 1 ডিগ্রি। কারণ কি জানো? কারণ কি? এই 1 নাম্বার লাইনটা হচ্ছে মেন কাজ। 1 নাম্বারটা দেখো, এখানে হেলুজেন গ্রুপটা বের হয়ে যাচ্ছে, মানে ওরা একটা বন্ধনে ছিল, ওরা ব্রেকডাউন হয়ে যাচ্ছে। মানে ধরো তুমি একটা রিলেশনশিপে আসো, তাহলে ক্লোরিনটা চলে যেতে চাচ্ছে। একটা রিলেশনকে খুব ইজিলি ব্রেকআপ হয় না, অনেক ঝামেলা আছে ব্রেকআপ হওয়া, তাই না? মানে এ যদি চলে যায়, ইলেকট্রন তো কি নিয়ে চলে যাবে, কারণ ক্লোরিন কি তড়িৎ ঋণাত্মক। যদি সেই ইলেকট্রনটাকে নিয়ে চলে যায়, এখানে পজিটিভ তৈরি হবে। এই পজিটিভ মানে কি? ইলেকট্রনের ঘাটতি। এখানে কি 3টে অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, 3টে অ্যালকাইল গ্রুপ কি করবে? তাকে ইলেকট্রন দিবে। তাহলে এটা কি খুব তাড়াতাড়ি পূরণ হবে বা স্টেবল হবে। তাহলে এই স্টেবিলিটির জন্য কি হয়? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে SN1 বিক্রিয়াটা ভালো দিবে। অন দ্য আদার হ্যান্ড SN2 বিক্রিয়াতে যদি আসি, SN2 সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ভালো দিবে। এটা একটা ধাপে ঘটবে। যেমন ধরো কার্বন আর, আচ্ছা এটাকে এইভাবে লিখলে আবার পোলাপান ঘাবড়াই যাবে। সি, এই দেখো এটা একটা অ্যালকাইল হ্যালাইড, ওকে? কি লিখছি বলো তো? আর CH2H। এভাবে যদি না বুঝো, একদম ভাঙাই লিখে দেবো, আর CH2Cl। এটা লিখছি। এটা 1 ডিগ্রি, কারণ একটা মাত্র আর যুক্ত আছে। এক্ষেত্রে কি হচ্ছে দেখো ঘটনাটা। এক্ষেত্রে প্রথমে হাইড্রোক্সিল আয়ন সরাসরি আসতেছে, কারণ 2টার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। ঘটনাটা কি ঘটতেছে? এদের মধ্যে ক্লোরিন এবং কার্বনের মধ্যে একটা সম্পর্ক। কার্বন চাচ্ছে চলে যাবে, তাহলে মানে সম্পর্ক ব্রেকডাউন করবে, তাহলে ক্লোরিন আস্তে আস্তে চলে যাবে। তাহলে কার্বন কি বসে থাকবে? কার্বন বলবে যা চলে যা, আমি এদিকে আমার জন্য আরেকজন কে আছে? রেডি আছে, হাইড্রোক্সিল। মানে ঘটনাটা কি ঘটে? এই ক্ষেত্রে এরকম একটা কমপ্লেক্স তৈরি হয়। ধরো এই যে আমি কার্বন লিখলাম, কার্বন থেকে ক্লোরিনটা আস্তে আস্তে সরে যাচ্ছে, আর এদিকে ওই ক্লোরিন কার্বনটা কি করতেছে? ওই হাইড্রোক্সিলটাকে কি করতেছে? নিজের দিকে আকর্ষণ করতেছে। ক্লিয়ার? আর এখানে কি ছিল? 2টা হাইড্রোজেন ছিল
আর একটা এস ছিল, আর ছিল, তাই তো? কিছু সময় পর কি হয়ে যায় বলো তো, ক্লোরিনটা একদম বের হয়ে চলে যায় আর এখানে অ্যালকোহলটা ফর্ম করে ফেলে। কিভাবে? আর CH2OH ফর্ম করে। তাহলে এই বিক্রিয়াটা কি, এখানে সরাসরি হাইড্রোক্সিল আসতেছে না? তো এখানে যদি 3 ডিগ্রি কার্বোক্যাটাইন হইতো বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হইতো, এখানে স্টেরিক বাধা অনেক বেশি থাকতো। দ্যাটস ওয়াই SN2 এর ক্ষেত্রে কে ভালো দিবে? 1 ডিগ্রি ভালো দিবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। বুঝতে পারলেন? আশা করি এখন বুঝাইতে পারলাম। এগুলো এখানে বলা আছে। আচ্ছা, ন্যাসলার দ্রবণ দ্বারা কি শনাক্তকরণ করা যায়? একটু আগে পড়ে আসছে, একদম প্রথম দিকের স্লাইডে যদি যাই, আয়ন শনাক্তকরণ পড়াইছিলাম আপনাদেরকে, মনে আছে? প্রথম দিকের স্লাইডের মধ্যে আয়ন শনাক্তকরণ, এই যে লক্ষ্য করেন, এই যে আয়ন শনাক্তকরণ। ন্যাসলার দ্রবণ দিয়ে কি আইডেন্টিফাই করি আমরা? ন্যাসলার দ্রবণ দিয়ে আমরা আইডেন্টিফাই করি হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। পাইছো? ন্যাসলার দ্রবণ দিয়ে কি আইডেন্টিফাই করি? অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন হইল। পরে আসো, অক্সিজেনের জারণ সংখ্যা হাফ কোনটিতে? জারণ সংখ্যা বের করবা, সহজ জিনিস। দেখো এখানে পটাশিয়াম এটা বের করি। হ্যাঁ, এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা, 2x। পটাশিয়ামের কত? +1 ইকুয়াল কত? 0। তাহলে x এর মান কত হবে? -1/2। দেখছো? তাহলে এটা হচ্ছে -1/2। তুমি যদি জারণ সংখ্যা বের করতে পারো, এটা হাফ। ক্লিয়ার? তবে একটা জিনিস মনে রাখবা, প্যারঅক্সাইড, সুপার অক্সাইড, সুপার অক্সাইড, সুপার অক্সাইড, অক্সাইড কোনটা আর প্যারঅক্সাইড কোনটা বা পারঅক্সাইড কোনটা? পারঅক্সাইড কোনটা? সুপার অক্সাইডের সংকেত মনে রাখবা O2 -1, আর পারঅক্সাইড মনে রাখবা O2 -2। কিভাবে আসছে বুঝছো? যদি না বুঝো দেখো, আমি একটা সুপার অক্সাইড লিখি H2O2, এটাকে কিরকম লেখা যায়? O2 লিখলাম। যদি আমি 2টা হাইড্রোজেন দিতে না চাই, তাহলে একটা হাইড্রোজেনের জন্য একটা প্লাস, তাহলে 2টা হাইড্রোজেনের জন্য 2টা প্লাস হবে। তাহলে 2টা প্লাসকে নিউট্রাল করার জন্য আমার মাইনাস দিতে হবে কয়টা? 2টা। তাহলে এই ফর্মুলা তুমি যেখানেই পাবা, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমার পার অক্সাইড। আর যদি সুপার অক্সাইড দেখতে চাই, এই যে দেখো সুপার অক্সাইড KO2, এটা কীরকম লেখা যায়? O2 লিখলাম, পটাশিয়াম কয়টা? একটা, একটার জন্য কয়টা মাইনাস দিতে হবে? একটা মাইনাস। যদি এই ফর্মুলা পাও, সেটা কি হয়ে যাবে? সুপার অক্সাইড। তাহলে এটা হচ্ছে আমার পটাশিয়াম সুপার অক্সাইড। সোজা কথা, সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান হয় -1/2, সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান কত হয়? -1/2 হয়। আর পার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান কত? দেখো এটা বের করো, H2O2 2x, এই পাশে কত? +2 = 0। তাহলে x এর মান কত আসতেছে? -1। পার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান হয় -1, সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান হয় -1/2। শেষ। আশা করি বুঝলা। আচ্ছা, এটা একটা রাসায়নিক পরিবর্তন, এর জন্য কোন বিকারকটি প্রয়োজন? বিক্রিয়াটা তোমরা ধরতে পারছো, এটা হচ্ছে কি? ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ, কার্বনিল গ্রুপ কি হয় এখানে? কার্বনিল গ্রুপ সরাসরি কিসে কনভার্ট হয়? মিথিলিন গ্রুপ মূলকে, CH2 মিথিলিন মূলকে তৈরি হয় সরাসরি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কি আছে? R C+O R। তাহলে এখানে এটা হচ্ছে আমার কার্বনিল গ্রুপ, এটা কিসে কনভার্ট হবে? মিথিলিন মূলকে। তাহলে কি হয়ে যাবে? R CH2 R হয়ে যাবে। দেখো এটাই হয়েছে, R CH2 R। তাহলে এটা আমার কি বিক্রিয়া? এটা আমার হচ্ছে ক্লিমেনসন বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণে কোন বিজারক প্রভাবক ইউজ করা হয়? জিঙ্ক, মার্কারি আর HCl। জিঙ্ক, মার্কারি আর হচ্ছে HCl। হইল। পরে আসো, আমাদের কোর্স সম্পর্কে যারা জানো না, আমাদের অনলি GST ব্যাচ চলতেছে।
এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর 12টি করে লাইভ ক্লাস দেবো। আমাদের প্রিভিয়াসের মানে এ ইউনিট কোর্সে যত আর্কাইভ ক্লাস ছিল একদম, তোমরা যারা এখন বুঝতেছো না বেসিক ক্লাস লাগবে, এখন তো বেসিকের সময় না, তাও যারা বুঝতেছো না বেসিক লাগবে তাদের জন্য বেসিকের যত ক্লাস আছে আমাদের সব রেকর্ডেড ভার্সন পেয়ে যাবা তোমরা। যদি কারো বেসিক ক্লিয়ার না থাকে রেকর্ডেড ভার্সন থেকে বেসিক ক্লাসটা করে ফেলতে পারবা। আর জিএসটি রিলেটেড যত প্রশ্ন আছে সব আমরা 12টি করে লাইভ ক্লাসের মাধ্যমে, টোটাল 50-এরও বেশি লাইভ ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে সলভ করাই দিব ইনশাআল্লাহ। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো, বজ্রপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ বৃদ্ধি পায়? মনে আছে তোমাদের? তোমরা যদি বই পড়ে থাকো এটা পারার কথা। বজ্রপাতের সময় আমাদের নাইট্রোজেন আছে না, কত কি আছে N2, এটা কিভাবে থাকে বলো তো? এটা থাকে হচ্ছে এরকম, নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন আকারে থাকে বায়ুমণ্ডলে, নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন। তোমাদের মনে রাখতে হবে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এটা সহজে বিক্রিয়াই ঘটে না, কিন্তু যখন বজ্রপাত হয়, থান্ডারিং হয়, টেম্পারেচার কত ওঠে বলো তো? 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হইতে পারে। এত উচ্চ টেম্পারেচারে এটা কি হয়ে যায়, এই বন্ধনটা ভেঙে যায়। এই নাইট্রোজেন তখন কি করে, বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটায়া নাইট্রিক অক্সাইড তৈরি, সরি নাইট্রাস অক্সাইড তৈরি করে। সে আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটায়, কি তৈরি করে, নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। এই নাইট্রোজেন ডাই অক্সাইড কি করে, আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটে কি তৈরি করে, নাইট্রোজেন ট্রাই অক্সাইড তৈরি করতে পারে। সে এই যে আমার নাইট্রোজেন ট্রাই অক্সাইড অথবা নাইট্রোজেন ডাই অক্সাইড, তারা কি করে জানো, জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া ঘটে, H2O, তারা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া ঘটে কি তৈরি করে, নাইট্রিক অ্যাসিড HNO3 অথবা নাইট্রাস অ্যাসিড HNO2, এগুলো তৈরি করে। এগুলো অ্যাসিড বৃষ্টির, ভাইয়া জৈব রসায়ন দিয়ে আনসার না দিলে কি চান্স পাওয়া সম্ভব? তুমি যদি জৈব রসায়ন থেকে 4-5টা প্রশ্ন আসবে, ওই 4-5টা ছাড়া যদি তুমি সব পারো তাহলে তো তুমি এমনিতেই চান্স পাবা, তাই না? তবে জৈব রসায়ন এত কঠিন না ভাই, তুমি শুধু বেসিক পার্ট জানলেই তোমার 5টা প্রশ্ন থেকে 3টা পারবা, বুঝলা? আর যদি এখনও নাই পড়ে থাকো তাহলে শুধু স্পেসিফিক যে টপিকগুলো বলবো ওগুলো পারবা, যেগুলো একটু মুখস্থ টাইপ, যেমন ফ্রি রেডিক্যাল, কার্বোকেটাইন, কার্বনাইন, এগুলো শিখে যাবে, এগুলো থেকে 1-2টা চলে আসবে। আর এছাড়া বাকি যে পার্টগুলো আছে সবগুলো কি ভালো করে শেষ করবা। তাহলে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড তৈরি হয়, এগুলো অ্যাসিড বৃষ্টির মাধ্যমে ভূমিতেও আসে। ভূমিতে আসার পরে এগুলো কার সাথে বিক্রিয়া ঘটে, ক্যালসিয়ামের সাথে অথবা ম্যাগনেসিয়ামের সাথে, তাদের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ক্যালসিয়াম নাইট্রেট অথবা ম্যাগনেসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট অথবা ম্যাগনেসিয়াম নাইট্রেট। এই নাইট্রেটগুলো, ক্যালসিয়াম নাইট্রেট কেমনে ভাঙা যায় মাটিতে, নাইট্রোসোমোনাস ব্যাক্টেরিয়ার মাধ্যমে বা নাইট্রোব্যাক্টেরিয়ার মাধ্যমে এই নাইট্রেট মূলক তৈরি করে। এই নাইট্রেট মূলকের মাধ্যমে কি হয়, আমরা উদ্ভিদে গ্রহণ করতে পারবা, আমরা মাটিতে চলে আসে। তাহলে কি আকারে যায় বলো তো, নাইট্রেট আকারে। নাইট্রোজেনটা কিভাবে যায়, নাইট্রেট আকারে। তাহলে আমি কিন্তু তোমাদের একদম বেসিক সব কিছু দেখাই দিচ্ছি, ক্লিয়ার? পরে আসো, কোন বিক্রিয়ার সাম্যাবস্থা ক্যাপি এবং ক্যাসির সমান? তাহলে ক্যাপি এবং ক্যাসির ফর্মুলা মনে আছে তোমাদের? ক্যাপি ইকুয়াল কি জানো আমরা, ক্যাসি RT del N, এটা ছিল। এখানে del N কি ছিল যারা জানোস না, del N ছিল উৎপাদের মোট মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মূল সংখ্যা, এটা ছিল del N। তাহলে কখন এটা ক্যাপি গলে ক্যাসি হবে, del N এর মান কত হইলে, 0 হইলে। del N এর মান 0 হইলে, দেখো del N ইকুয়াল যদি 0 হয় তখনই আমার ক্যাপি ক্যাসি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তখনই আমার ক্যাপি ইকুয়াল ক্যাসি সমান হয়ে যাবে। তাহলে দেখো তো del N এর মান কই 0, এখানে কয় মোল, 1 মোল 2 মোল, এখানে 1 মোল, তাহলে এটা না। এখানে 2 মোল, এখানে 1 মোল, এখানে 2 মোল, 3 মোল, মিলতেছে না। এখানে 2 মোল, এখানে 3 মোল, এখানে 1 মোল, 4 মোল আর 2 মোল, এটাও হচ্ছে না। এখানে 2 মোল 1 মোল 1 মোল 2 মোল, দেখো এটা 2 - 2 = 0, তাহলে উত্তর হবে আমার ডি। উত্তর কি হবে, ডি। বুঝতে পারলা? ওকে, পরে আসো, বিজোড় ইলেকট্রনযুক্ত অণু কোনটি? এইগুলোর মধ্যে কার মধ্যে বিজোড় ইলেকট্রন আছে? ইলেকট্রন গণ, হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন আছে, 2টা, একটার জন্য একটা, 2টা হাইড্রোজেন 2টা। কার্বন ডাইঅক্সাইডের কয়টা ইলেকট্রন আছে, কার্বনের হচ্ছে কয়টা, 6টা।
প্লাস অক্সিজেনের 8টা, 8 দুগুণা 2টা আছে মানে 16, বুঝতে পারলাম? 8 × 2 কত হচ্ছে 16 আর 22, তাহলে এটাও জোড় ইলেকট্রন। অক্সিজেন কয়টা? একটার জন্য 8 × 2 কয়টা আছে? 16টা। এটাও বিজোড় না, কিন্তু নাইট্রিক অক্সাইডে কয়টা দেখো, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, 7 7 14 × 15, তাহলে এটার মধ্যে বিজোড় ইলেকট্রন আছে। উত্তর হবে আমার এ। উত্তর আমার কি হবে? এ হবে আমার উত্তর। বুঝলেন? আপনারা কি বুঝতে পারছেন? ওকে, পরে আসো। এমিনের ক্ষারকত্বের সঠিক ক্রম কোনটা? মনে রাখবা, এমিনের ক্ষারকত্বের সঠিক ক্রম হচ্ছে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামোনিয়া, তারপর হচ্ছে ফিনাইলেমিন বা এনিলিন। ফিনাইলেমিন বা এনিলিন, বুঝতে পারলা? এটা হচ্ছে ক্ষারধর্মিতার ক্রম, এটুকু মনে রাখতে হবে। পরে আসো, একটা বিক্রিয়া দেওয়া আছে, ডেল এইচ এর মান দেওয়া আছে 92, ডেল এইচ এর মান দেওয়া আছে -92, মানে কি তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ নেগেটিভ মানে এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী। তাপ উৎপাদী মানে বিক্রিয়াটা যদি সামনে প্রসিড হয় তাপ উৎপন্ন হয়, বুঝতে পারলা? তাপ উৎপন্ন হয়। এখন প্রশ্নে জানতে চাইছে অ্যামোনিয়া এর উৎপাদন কমবে কোনটিতে? কি করলে উৎপাদন কমবে? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি যদি টেম্পারেচার বৃদ্ধি করি, বিক্রিয়া কি হবে? পশ্চাতে যাবে, পশ্চাতে যাবে, তাই তো? আর যদি আমি টেম্পারেচার ডিক্রিজ করি, বিক্রিয়া সামনে যাবে, সামনে যাবে, তাই তো? তাহলে তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি, বলা এখানে বৃদ্ধি, তাহলে বিক্রিয়াটা পশ্চাতে যাবে। তাহলে উত্তর কি হবে? তাপমাত্রা বৃদ্ধি করলেই তো বিক্রিয়া উল্টা দিকে চলে আসবে। আর তাপহারী বিক্রিয়াতে কি হয়? তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সামনে যায়। এগুলো লাস্ট টেলের রুলস, আমরা এটা পড়ছি। কোনগুলো অপধাতু? অপধাতু কোনগুলা? মানে সেমিকন্ডাক্টর কোনগুলা? মনে আছে? বড় বড় ছেলে যেন আজ সব থেকে আতেল। অপধাতু কোনগুলা? বড় সিলিকন, জার্মেনিয়াম, এগুলো কি বলা হয়? অপধাতু। এটা আমরা কিভাবে মনে রাখি? বড় ছেলে যেন আজ সব থেকে আতেল। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, বড় ছেলে যেন আজ, আর্সেনিক, সব থেকে Sb, এগুলা বড় ছেলে যেন আজ সব থেকে আতেল। এগুলো কি অপধাতু? বুঝতে পারলে? এগুলো একটা মনে রাখতে হবে, বড় ছেলে যেন আজ সব থেকে আতেল। ওকে, তাহলে এগুলা কই আছে দেখো তো? এই যে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এগুলোকে অপধাতু বা সেমিকন্ডাক্টর বলা হয়ে থাকে। পরে আসো, মিথানল অণুর কার্বনের সংকরায়ন কি? মিথানল, মিথানলের কার্বনের সংকরায়ন CH3OH। দেখো, জৈব যৌগের সংকরায়ন বের করার ফর্মুলা কি শিখছিলাম? এটার হচ্ছে কত দিকে ইলেকট্রন আছে, তাই তো? মনে রাখবা, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার সংকরায়ন হচ্ছে sp3। যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তার সংকরায়ন হচ্ছে sp2। যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, তার সংকরায়ন হচ্ছে sp। এখানে মিথানলের ক্ষেত্রে দেখো CH3OH, তাহলে এটা স্ট্রাকচারটা ভেঙে লিখো, কার্বন 4টা হাত, 3টা হাতে 3টা হাইড্রোজেন, আর একটা হাতে হচ্ছে হাইড্রোক্সিল, মানে সব সিঙ্গেল বন্ড। তাহলে সংকরায়ন কি হবে? sp3, sp3। বুঝলা? ওকে, পরে আসো, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়া, মানে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। মনে আছে বিক্রিয়াগুলো? এই হচ্ছে তোমার বেনজোইল ক্লোরাইড। বেনজোইল ক্লোরাইডের সংকেত কি? C ডবল বন্ড ও Cl, এটা হচ্ছে বেনজোইল ক্লোরাইড। এখানে কি হবে? অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া ঘটবে, এটা প্রথমে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? LCl4- প্লাস এখানে একটা কার্বোক্যাটাইন ফর্ম করবে, মানে C ডবল বন্ড ও পজিটিভ, মানে ক্লোরিনটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে, পরবর্তীতে বেনজিন রিং এ অ্যাটাক করবে। এই হচ্ছে আমার বেনজিন। আমি একদম ভেঙে করাচ্ছি এইচএসসির মতো করে, ভাই একটু বুঝো। এটা কি হলো, সরি, এটার সাথে আমার ওই
এটার সাথে হচ্ছে আমার ওই এটা আসবে, সি ডবল বন্ড ও পজিটিভ। তাহলে এখানে কি করবে, এই বেঞ্জিনই হচ্ছে পজিটিভের এখানে অ্যাটাক করবে, তাহলে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। মনে আছে এগুলো তোমাদের? সিগমা কমপ্লেক্স তৈরি হবে, এইচ, আর এখানে হচ্ছে কার্বন আসবে ডবল বন্ড ও, আর এখানে হচ্ছে বেঞ্জিন গ্রুপটা আসবে। ওকে, পরবর্তীতে এখান থেকে প্রোটন বাইর হয়ে যাবে, Al Cl4 মাইনাসের সাথে বিক্রিয়া করে এখানে আমার কি তৈরি হবে, বেনজোফেনন তৈরি হবে। কি তৈরি হবে? বেনজোফেনন, সি ডবল বন্ড ও, আর এখানে হচ্ছে বেনজিন গ্রুপ, বেনজোফেনন। এই যে বেনজোফেনন তৈরি হবে। ক্লিয়ার? বেনজোফেনন তৈরি হবে। ওকে, পরে আসো, অ্যাস্টারের কোন হাইড্রোজেনটি বেশি অ্যাসিডীয়? এটা 2-3 বার দেখছি প্রশ্নে, গুচ্ছের মধ্যে 3-4 বার আসছে। অ্যাস্টারের কোন অ্যাসিডটা হচ্ছে তোমার বেশি তীব্র? দেখো যৌগটা কি, CH3 CH2 সি ডবল বন্ড ও, একটু বুঝো, একদম ইজি, CH2 সি ডবল বন্ড ও, ও CH2 CH3। এক্ষেত্রে লক্ষ্য করো ভাই, এখানে একটা কার্বনিল গ্রুপ, এখানে আর একটা কার্বনিল গ্রুপ। এই কার্বনিল গ্রুপগুলোর ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন নিজের দিকে নিয়ে যায় অক্সিজেন, ইলেকট্রন নিজের দিকে নিয়ে যায় অক্সিজেন। তাহলে এই কার্বনটা পজিটিভ হয়, এই কার্বনটা পজিটিভ হয়। পজিটিভ মানে কি, ইলেকট্রনের ঘাটতি, তাহলে সে এই দিক থেকে ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়, সে এই দিক থেকে নিজের দিকে ইলেকট্রনকে টান দেয়। এই কার্বনের সাথে তো 2টা হাইড্রোজেন আছে, কার্বন যদি ইলেকট্রন দিয়ে দেয়, কার্বনের তো ঘাটতি পড়বে। যদি কার্বনের ঘাটতি পড়ে, কার্বন কার কাছ থেকে ইলেকট্রনগুলো নিতে চাইবে? হাইড্রোজেন থেকে। আর হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে দিয়ে প্রোটন আকারে বাইর হয়ে যাবে, প্রোটন আকারে বাইর হয়ে যাবে। সেজন্য এই 3 নাম্বার হাইড্রোজেনগুলো কি বেশি অ্যাসিডিক। তাহলে কোন হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক? 3 নাম্বার কার্বনের হাইড্রোজেনগুলো হচ্ছে বেশি অ্যাসিডিক। এই প্রশ্নটা আমি 3 বার পাইছি গুচ্ছের মধ্যে, তো এটা 5 স্টার দিতে পারো, 5 স্টার, 5 স্টার, অনেক ইম্পর্টেন্ট জিনিস। ওকে, অ্যাস্টারের ক্ষেত্রে কোনটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ইলেকট্রন আসক্তি বেশি কার? একই গ্রুপ থেকে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়? কমে। তাহলে সবচেয়ে উপরে কে? ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে ইলেকট্রন আসক্তি কার বেশি হওয়ার কথা? ফ্লোরিনের, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিনের। কিন্তু না, এখানে ব্যতিক্রম হয়। এটা কেন হয় না? ফ্লোরিনের আকার অত্যাধিক ছোট হয়, এখানে একটু চেঞ্জ হয়ে যায়। ক্লোরিনের সবচেয়ে বেশি হয়, তারপরে ফ্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিনের। একটু মনে রাখবা কষ্ট করে, ব্যতিক্রমগুলাই পরীক্ষায় আসে। তাহলে উত্তরটা কি হবে? এটা হবে আমার উত্তর। এটা কিন্তু হবে না। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়? ইলেকট্রন আসক্তি কি হয়? কমে। সেই জন্য তো এরকম হওয়ার কথা, কিন্তু এরকম হবে। ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়, যেন ভুল না হয়। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে তড়িৎ রসায়ন থেকে আসছে। বলছে ইএমএফ এর মান বের করতে বলছে। ওকে, তাহলে ইএমএফ এর বা ই সেলের সূত্রটা মনে আছে? ই নট সেল ইকুয়াল কি ছিল? ই নট এনোড, এনোডের অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোডের রিডাকশন। এটা ছিল সূত্র। তাহলে এখানে এনোডকে ক্যাথোডকে, ওই সক্রিয়তা সিরিজের যে উপরে সে হচ্ছে এনোড, আর যে নিচে থাকে সে হচ্ছে ক্যাথোড। তাহলে জিঙ্ক হচ্ছে উপরে, জিঙ্ক হচ্ছে এনোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এখানে দেখো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হচ্ছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হচ্ছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে জিঙ্ক 2+ ছিল, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হচ্ছে। তাহলে এটা কি বিক্রিয়া? এটা আমার বিজারণ বিক্রিয়া দেয়া আছে, বিজারণ। কিন্তু ভাই আমার এনোডের কি বিক্রিয়া ঘটবে? অক্সিডেশন। আমি যদি এই বিক্রিয়াটাকে অক্সিডেশন বানাইতে চাই, তাহলে কি হয়ে যাবে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়ে যাবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়ে যাবে। এটা হচ্ছে আমার অক্সিডেশন রিঅ্যাকশন, অক্সিডেশন বা জারণ বিক্রিয়া, অক্সিডেশন বা জারণ বিক্রিয়া, তাই তো? তাহলে দেখো এটার মান দেয়া আছে কোশ্চেনে। জিঙ্কের মান কত দেয়া ছিল? 0.74। এটার মান কত দেয়া ছিল? 0.74, তাই তো? মাইনাসের 0.74 দেওয়া ছিল, -0.74। ক্লিয়ার? কিন্তু এটাকে যদি আমি ঘুরাই ফেলি, বিজারণ ছিল জারণ লিখতে চাই, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাসের কি হয়ে যাবে?
0.74। ওকে, অন্যদিকে দেখো কপার টু প্লাস থেকে কপার হয়েছে, কপার 2+ ছিল, সে কপারে কনভার্ট হয়েছে। এটা তো বিজারণ বিক্রিয়া দেওয়া আছে, আমার তো বিজারণই লাগবে, এটার মান দেওয়া আছে 0.34, জাস্ট মান বসাই দিব। তাহলে এখানে অক্সিডেশন কি হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস কপার 2+ থেকে কপার হইতে হবে। ক্লিয়ার? তাহলে এটার মান কত ভাই, এটার মান হচ্ছে 0.74 প্লাস 0.34, দুইটাকে যোগ করো কত আসে 8, কত 1.08 ভোল্ট। বুঝতে পারলা? 1.08 ভোল্ট। শেষ। কোনটি অম্লধর্মী অক্সাইড? মনে রাখবা, অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড। অধাতুর অক্সাইড কি? অধাতুর অক্সাইড দুই ধরনের হইতে পারে, দুই ধরনের হইতে পারে। নিরপেক্ষ, নিরপেক্ষ হইতে পারে, হইতে পারে কি অম্লধর্মী, অম্লধর্মী, অম্লধর্মী দুই ধরনের হইতে পারে। নিরপেক্ষ কারা কারা আছে? কার্বন মনোঅক্সাইড, কোনো পানি, নারবানা N2O, এগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। আর বাকি যত অধাতু আছে সকলের অক্সাইড কি অম্লীয়। বুঝলা? তাহলে আমরা এটা মনে রাখবো, এটা মনে রাখবো, বাকি সব এমনিতে হয়ে যাবে। কোশ্চেনে তোমার জানতে চাইছে কি অম্লধর্মী, তাহলে অধাতু হইতে হবে, তার অক্সাইড হইতে হবে। তাহলে এখানে দেখো সালফার অধাতু, অম্লধর্মী অক্সাইড। ও 9 জানতে চাইছি, সরি অম্লধর্মী অক্সাইড 9, তাহলে সালফার অধাতু, অক্সাইড অম্লধর্মী, নাইট্রোজেন অধাতু, অক্সাইড অম্লধর্মী, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন অধাতু অম্লধর্মী অক্সাইড। কিন্তু দেখো ভাই, এটা সোডিয়াম অক্সাইড হবে, ভুল লিখছে রে এখানে, এটা ছিল Na2 সোডিয়াম অক্সাইড, তাহলে এটা হচ্ছে আমার ক্ষারধর্মী। ধাতুর অক্সাইড কি ক্ষারধর্মী। বুঝলা? আমাদের লাস্ট প্রশ্ন, অ্যালুমিনিয়ামের 3p1 ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা? অ্যালুমিনিয়াম কত? 13। ইলেকট্রন কনফিগারেশন করো 1s2 2s2 2sp6 3s2 3sp1। তাহলে এটার জন্য আমার কি জানতে চাইছে বলো তো? এটার জন্য আমার জানতে চাইছে n এর মান, l এর মান, m এর মান। তাহলে n এর মান কত? 3, যেহেতু p অরবিটাল, l এর মান কত মনে আছে? l এর মান যদি 0 হয় সেটা s অরবিটাল, 1 হইলে p অরবিটাল, 2 হইলে d অরবিটাল, 3 হইলে f অরবিটাল। যেহেতু p অরবিটাল, l এর মান কত হবে? 1 হবে। m এর মান কি হয়? প্লাস মাইনাস m, প্লাস মাইনাস l, তাহলে কত হবে? -1 0 +1। তাহলে এটা কই আছে দেখো তো? 311, 311, এই যে এটা। শেষ। তাহলে আজকের ক্লাস এইটুকুই ছিল। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারো। তাহলে হচ্ছে আমি ক্লাসটা শেষ করে দিতে পারি। তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে লাভ নেই। গাধা বলে একটা কিছু কমেন্ট করে না, কিচ্ছু করে না। ওকে, সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।